রিলেভেন্ট কস্ট আর হচ্ছে ইররিলেভেন্ট কস্ট, ঠিক আছে? তো এখন রিলেভেন্ট কস্ট গুলো কি কি? এই যে দেখেন, রিলেভেন্ট কস্ট অর বেনিফিট অর রেভিনিউ আর কস্ট অর রেভিনিউ দ্যাট ডিফার বিটুইন, মানে আমাদের যেসব অ্যাভয়েডেবল কস্ট সেসব হচ্ছে আমাদের রিলেভেন্ট কস্ট, যেসব আমরা অ্যাভয়েড করতে পারবো ফিউচারে। যে দুইটা অল্টারনেটিভ আছে, কোন কস্টটা আমরা অ্যাভয়েড করতে পারবো সেটা হচ্ছে আমাদের রিলেভেন্ট কস্ট। এখানে অনেক কঠিন ভাষায় লিখছে, তো এটা আমরা যদি এক্সাম্পল দেখি, তাহলে এখানে একটা এক্সাম্পল দিছে যে দুইটা, আপনি একটা এমপ্লয়ি হায়ার করবেন, তো দুইজনের কাছে 4 বছরের ডিগ্রি আছে, তো এটা কোনো মানে এটা দিয়ে কোনো কিছু ডিফারেন্সিয়েট হচ্ছে না, তো এটা ইররিলেভেন্ট কস্ট। তারপর ওদের কাছে ধরেন সিপিএ ডিগ্রিটা আছে, তো এটাও ইররিলেভেন্ট। আর হচ্ছে একজনের 2 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, আরেকজনের হচ্ছে 0 ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, তো এটা হচ্ছে রিলেভেন্ট কস্ট এই কেসে, কারণ এটা হচ্ছে ডিসিমিলার। তো এখন আমরা যে ডিফারেন্সিয়াল অ্যানালাইসিস কথাটা বলে, এটা মানে কি, আমরা হচ্ছে ফিউচার রেভিনিউ আর ফিউচার কস্টটা কোনটাতে আমি বের করতে পারবো, ঠিক আছে? তো এটা হচ্ছে ডিফারেন্সিয়াল অ্যানালাইসিস এই কথাটার মানে। তো এইগুলো কোনো কাজের নাই, কারণ হচ্ছে আমাদের রিলেভেন্ট কস্ট আসলে বুঝবো কেমনে? এই যে দেখেন, এনি কস্ট দ্যাট ইজ অ্যাভয়েডেবল, মানে আমরা যে কস্টটাকে অ্যাভয়েড করতে পারবো আমরা ফিউচারে, তো ওইটা হচ্ছে আমার রিলেভেন্ট কস্ট সবসময়। তো এটা, এই কথাটা মাথায় রাখলেই হবে, আর অন্য কিছু দরকার নাই। তো এখন হচ্ছে, আচ্ছা আমরা যে সাঙ্ক কস্টটা বলি, সাঙ্ক কস্ট মানে ধরেন যেটা আগে হয়ে গেছে পাস্টে। ভাইয়া একটা কোশ্চেন, ফিউচারে অ্যাভয়েড করতে পারবো মানে? না ওটা আমি এক্সাম্পল দেখলে বুঝবেন। হ্যাঁ মানে ধরেন কোন একটা ডিসিশন আপনি নিবেন, ওইটাকে আপনি অ্যাভয়েড করতে পারবেন নাকি, মানে ওইটা হচ্ছে হচ্ছে রিলেভেন্ট কস্ট। এটা আমরা একটা এক্সাম্পল দেখলে বুঝবো। আমরা শুধু বুঝি যে সাঙ্ক কস্টটা কি, যেটা আমি আগে ধরেন কিনে একটা কাজ করে ফেলছি, সেটা এখন আমি আর রিভার্স করতে পারবো না। তো এইসব সাঙ্ক কস্ট গুলো সবসময় মানে সাঙ্ক কস্ট গুলো সবসময় ইররিলেভেন্ট হয়। মানে যে আমরা যে ডেপ্রিসিয়েশন অন ইকুইপমেন্ট আমরা যে থাকে, ধরেন একটা ইকুইপমেন্ট আপনি কিনে ফেলছেন, ওটা আর বেচতে পারবেন না, তো তো এইগুলো হচ্ছে সাঙ্ক কস্ট, এগুলো সবসময় ইররিলেভেন্ট, মানে ওগুলো কোনো হিসাব করতে হয় না, হিসাবে আনতে হয় না। তো এর বাইরে আর কিছু মানে এখন হচ্ছে রুটিন আর নন রুটিন ডিসিশনস কি, আমাদের পরীক্ষা সবসময় আসবে হচ্ছে নন রুটিন ডিসিশনস। রুটিন ডিসিশনস কি কি, যে আমরা সাপ্লায়ার থেকে কোনো কিছু অর্ডার নিব, ভেন্ডরকে কোনো কিছু পে করব, এগুলো হচ্ছে সবসময় রুটিন ডিসিশনস। আর নন রুটিন ডিসিশনস তো আমরা জানি যে যেটা আমাদের পরীক্ষা আসবে, যে 4 টাইপ অফ নন রুটিন ডিসিশন আছে, এটার মধ্যে প্রথম 3টা আমাদের পড়তে বলছে, যে অ্যাড অর ড্রপ, মেক অর বাই, আর হচ্ছে কি কোনো স্পেশাল অর্ডার আমরা একসেপ্ট করব না, রিজেক্ট করব। তো আচ্ছা, এখন কি কি কস্ট রিলেভেন্ট কস্ট হবে দেখেন, ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবার, আর ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড বা ওরকম টাইপের সব কস্টই সবসময় হচ্ছে কি রিলেভেন্ট কস্ট। পরে যে কোনো শিপিং কস্ট বা ভেরিয়েবল সেলিং কস্ট কোশ্চেনে দেওয়া থাকে সব, যে আমার ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবার আর ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড সবসময় হচ্ছে রিলেভেন্ট কস্ট, মানে আমরা সবসময় এটা হিসাব করব কোনো ডিসিশন মেকিং এর ক্ষেত্রে। আর হচ্ছে আমাদের যে কোনো ভেরিয়েবল সেলিং কস্ট অথবা শিপিং কস্ট, এটাও আমরা হিসাব করবো। আর ধরেন কোন একটা প্রজেক্ট আপনাকে করতে বলতেছে, ওটার জন্য আপনি একটা মেশিন কিনছেন, ওই ফিক্স কস্টটা সবসময় হচ্ছে কি রিলেভেন্ট। এমনি নর্মালি ফিক্স কস্ট আমরা ইররিলেভেন্টই ধরি, ওটা তো সবসময় থাকবেই, কিন্তু ধরেন একটা স্পেসিফিক প্রজেক্টের জন্য আমি একটা মেশিন কিনতেছি, ওই মেশিনটা সবসময় হচ্ছে রিলেভেন্ট কস্ট হবে। সো রিলেভেন্ট কস্ট কি কি হলো, মুখস্থ টাইপেরই, ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবার, যে ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড, যে কোনো শিপিং কস্ট বা যে ভেরিয়েবল সেলিং কস্ট, আর হচ্ছে আমি একটা স্পেসিফিক কোনো প্রজেক্ট করতে চাচ্ছি, স্পেসিফিক প্রজেক্টের জন্য আমার একটা মেশিন কিনতে হচ্ছে, তো ওইটা হচ্ছে সবসময় কি রিলেভেন্ট কস্ট। আর এই যে এই যে আমরা যে ওই যে মেকর বা এইসবের ক্ষেত্রে যে এটা লাগে, বা কোনো একটা স্পেসিফিক অর্ডার আপনাকে দিল, ওটা আপনি রিজেক্ট করবেন, একসেপ্ট করবেন, তখন হচ্ছে যে এই কনসেপ্টটা কাজে লাগে, যে স্পেশাল মেশিনের। হ্যালো? হ্যাঁ, শোনা যাচ্ছে ভাইয়া। আচ্ছা আচ্ছা, তারপরে হচ্ছে আমরা যে অপরচুনিটি কস্ট যে আমরা বলি, যে আমার দুইটা অপশনের মধ্যে আমি একটা অপশন নিলাম আর একটা নিলাম না, আমি ইচ্ছা করে এই কাজটা করলাম, ওইটাও সবসময় আমরা রিলেভেন্ট কস্ট ধরি। কিন্তু সাঙ্ক কস্ট, যেটা আমি করে ফেলছি, ধরেন আমি একটা মেশিন কিনছি, ওটা আর আমি বেচতে পারবো না কখনো, তো এটা ইরিলেভেন্ট সবসময়। আর রিলেভেন্ট গুলো কি কি, ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবার, ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেডস, তারপর শিপিং কস্ট। পরে কোনো একটা মেশিন কিনলাম ওই প্রজেক্টের জন্য স্পেসিফিক্যালি, আগে কিনে রাখলে ওটা হিসাব হবে না। আর হচ্ছে যে আপনার অপরচুনিটি কস্ট, এগুলো হচ্ছে সবসময় আপনার রিলেভেন্ট কস্ট। এখন ধরেন ওই যে আমাদের ক্লাস একটা করেছিল এই ম্যাথটাই, যে অ্যাডাম একজন আছে, ও হচ্ছে একটা কলেজ স্টুডেন্ট, ও হচ্ছে ওর ফ্রেন্ডকে নিউ ইয়র্কে ভিজিট করতে যাবে, এখন ও হচ্ছে ট্রেনে যাবে নাকি কারে যাবে?
তো যদি ও কারে যায়, ও হচ্ছে 100 মাইলস দূরে ওর ফ্রেন্ডের অ্যাপার্টমেন্ট, এখন হচ্ছে ট্রেনে যাবে না কারে যাবে, এটা হচ্ছে বলছিল। এখন ধরেন প্রথমে দেওয়া হচ্ছে কার ডেপ্রিসিয়েশন, মানে এটাকে কিছু ভ্যালু দিচ্ছে, কার ডেপ্রিসিয়েশন, কস্ট অফ গ্যাসোলিন, ইন্স্যুরেন্স, মেইনটেনেন্স, পার্কিং ফিস, রিডাকশন, তারপরে রাউন্ড ট্রিপ, মানে ট্রেনে গেলে রাউন্ড ট্রিপ কত, সবকিছু দিচ্ছে। এখন এটার মধ্যে আপনাদের দেখতে হবে যে রিলিভেন্ট কোনটা আর ইরিলিভেন্ট কোনটা। এখন ধরেন যে কার ডেপ্রিসিয়েশন, এখন আপনি ট্রেনে যান না গাড়িতে যান, কার ডেপ্রিসিয়েশন তো হয়েই গেছে, এটা তো সাঙ্ক কস্ট একটা, তো এটা কি হবে, ইরিলিভেন্ট কস্ট হবে। তারপরে ধরেন কস্ট অফ গ্যাসোলিন, মানে 1 মাইল গেলে আপনার 0.30 টাকা যায়। তো এখন আপনি যদি 100 মাইল যান তাহলে অবভিয়াসলি এই টাকাটা খরচ হবে, না হলে আর ট্রেনে গেলে এই টাকা খরচ হবে না, মানে এটা কি রিলিভেন্ট কস্ট। পরে ধরেন ইন্স্যুরেন্স অ্যান্ড লাইসেন্স, এটা আপনার গাড়িতে গেলেও আপনার ইউজ করতে হবে, আপনি গাড়িতে না গেলেও হচ্ছে আপনার এটা দিতেই হবে এই টাকাটা। তো এটা হচ্ছে আবার ইরিলিভেন্ট। আবার মেইনটেনেন্স এন্ড রিপেয়ার দেখেন বলছে যে 1 মাইল গেলে 0.05 টাকা হচ্ছে আপনার কস্ট যায়, এটা আপনি যত মাইল যাবেন আপনার মেইনটেনেন্স এর রিপেয়ার তত বাড়তে থাকবে। তো এটা হচ্ছে অবভিয়াসলি একটা রিলেভেন্ট কস্ট দুটার হিসাবের ক্ষেত্রে, যে আমি যদি ট্রেনে যাই তাহলে আমার এই মেইনটেনেন্স এর রিপেয়ার টাকা দিতে হচ্ছে না, যদি আমি আবার কারে যাই তখন এই টাকাটা দিতে হচ্ছে, তো এটা রিলেভেন্ট কস্ট। পরে পার্কিং ফিজ এট স্কুল, মানে পার্কিং ফিস আপনার বছরের শুরুতেই দিয়ে দিতেছেন আপনি এখন। আচ্ছা ভাই, একটা কোশ্চেন করি। হ্যাঁ হ্যাঁ এখানে তো হচ্ছে যে ফিক্সড কস্ট যেগুলা, ওগুলা তো ইরেভেন্ট। আর হ্যাঁ হ্যাঁ রিলেভেন্ট আমি কিভাবে বুঝবো? যে ধরেন প্রত্যেকটার জন্য আবার হচ্ছে কস্ট পার মাইল যেটা, ওগুলো কি আলাদা? ধরেন কার ডেপ্রিসিয়েশন হচ্ছে আমার 2500, এটা আমি ইলেভেন বলতে পারি। হ্যাঁ, রিলেভেন্ট 2500 বলতে পারেন। যেটা, হ্যাঁ, এখন তো এখানে দেখতেছেন পয়েন্ট যে সব টু ফিক্স ফাইভ কস্ট গুলো। যেটা, হ্যাঁ হ্যাঁ 0.25 যেটা কস্ট পার মাইল, তাহলে ওইটা আবার রিলেভেন্ট হয়ে যায় না? না না না, ওটা আপনার এমনি দেখাইছে যে পয়েন্ট কস্ট পার মাইল যদি 0.25 এমনি হয়, কিন্তু তাহলে ফিক্স কস্ট আগে থেকে 2500 ছিলই, কিন্তু আবার কস্ট পার মাইলেও আপনার ইয়া হয়, কিন্তু আপনার শুধু দেখতে হবে, আপনার ভ্যালু এত আপনার দেখার দরকার নেই, আপনার শুধু কার্ড ডেপ্রিসিয়েশনটা ভাবেন, যে কার্ড ডেপ্রিসিয়েশন হচ্ছে আমার ভ্যালুর সাথে কোনো কানেকশন নেই, আমার শুধু দেখবো যে আমার সিনারিওটা কি হইতে পারে। কার্ড ডেপ্রিসিয়েশন কি, আমি ধরেন ট্রেনে গেলাম তাহলে কি কার্ড ডেপ্রিসিয়েশন হবে না, বা কারে গেলে কি কার্ড ডেপ্রিসিয়েশন হবে না, মানে কার্ড ডেপ্রিসিয়েশন তো যে সিচুয়েশনই হোক হবেই, ঠিক হুম, না? এটা আপনি ট্রেনে যাওয়ার সাথে তো কোনো কানেকশন নেই, আচ্ছা। মানে তাহলে আপনি একভাবে বলা যায় যে সব ফিক্স কস্ট গুলোই হচ্ছে ইরেভেন্ট। মানে এখানে হচ্ছে এরকম ভাবে পড়ছে যে ফিক্স কস্ট গুলো রিলেভেন্ট হয়েছে। কিন্তু আবার এই যে দেখেন রাউন্ড ট্রিপের যে ফেয়ারটা, ওটা হচ্ছে আপনার ফিক্স কস্ট 105, ঠিক আছে? তো কিন্তু এইটা এখন তাহলে কি হবে এটা বলেন। এটা তো রিলেভেন্ট হবে যদি আমি আসি ব্যাক করি। হ্যাঁ, মানে এখন আপনি আসতেছেন যাচ্ছেন, তখন হচ্ছে এটা রিলেভেন্ট হবে, যে যে আমি যেগুলো বলছি দেখেন, রিলেভেন্ট ইরিলেভেন্ট, এই যে কিন্তু এই যে আপনি এতক্ষণ বলছেন যে সব ফিক্স কস্ট গুলো ইরিলেভেন্ট হচ্ছে, কিন্তু দেখেন এখন এটা আমার কস্ট আমি তাকাবোই না, আমি দেখবো যে সিচুয়েশনটা কি। আচ্ছা, আমি যদি ট্রেনে যাই তাহলে এই কস্টটা আমার আসতেছে, আমি ট্রেনে হুম না গেলে তো এই কস্টটা আসবে না, ঠিক না? হুম। তো তো অবভিয়াসলি এটা রিলেভেন্ট একটা কস্ট, মানে আমার তো এটা মানে ভাবতে হচ্ছে ডিসিশন মেকিং এর সময়। তো আমি ট্রেনে গেলেই হচ্ছে আমার রাউন্ড ট্রিপের যে হিসাবটা আসে, আর কারে গেলে তো এই হিসাবটা আসবে না, তো এই জন্য এটা রিলেভেন্ট, বুঝছেন? আচ্ছা। মানে এটা ফিক্স কস্ট আর কস্ট পার মাইলের সাথে কোনো সম্পর্ক নাই, ওটা আপনি হিসাব যখন আগে বের করবেন এটা রিলেভেন্ট নাই রিলেভেন্ট, আপনি হচ্ছে সিচুয়েশনটা পড়বেন, সিচুয়েশনটা পড়ে শুধু ভাববেন আচ্ছা রাউন্ড ট্রিপে আমি যাব, তো মানে এটা আমি যদি শুধু ট্রেনে যাওয়ার সময় আমার এটা হিসাব করতে, মানে এটা এটা হিসাবে আসবে, কিন্তু গাড়িতে গেলে আবার এটা আমার হিসাবে আসে না, মানে এটা ডিফারেন্স আছে, মানে হচ্ছে মানে এটা রিলেভেন্ট। আচ্ছা, এবার বুঝছি। তারপরে দেখেন কস্ট অফ পুটিং ডগ ইন কেনেল ওয়াইল গন। আচ্ছা, যদিও এটা আমরা কিছু না এটা পড়ছিলাম যে আমরা ওই যে ডিফারেন্সিয়াল অ্যানালিসিস করি কি ফিউচার কস্ট আর ফিউচার রেভিনিউ বের করার জন্য, তখন ওগুলো মানে ওগুলো আমরা রিলেভেন্ট কস্ট ধরি, কিন্তু দেখেন কস্ট অফ পুটিং ডগ ইন কেনেল, এটা হচ্ছে আপনার দুই ক্ষেত্রেই মানে আপনার আপনি যখন বাইরে যাবেন আপনার বাসায় যে কুকুরটা আছে ওটা তো এক জায়গায় রাখতে হবে, ওটা হচ্ছে কেনেল নামের একটা জায়গায় বা কারো একজনের বাসায় রাখবেন, এটা আপনি ট্রেনে গেলেও রাখবেন, আপনি হচ্ছে বাসে আপনি ট্রেনে গেলেও রাখবেন, আপনি গাড়িতে গেলেও রাখবেন এই ডগটাকে, কারণ আপনি তো ট্রেনেও নিয়ে যেতে পারবেন না, গাড়িতেও নিয়ে যেতে পারবেন না, তো এটা হচ্ছে কি রিলেভেন্ট। যদি এমন হতো যে গাড়িতে নিয়ে যেতে পারতেন,
কিন্তু ট্রেনে নিয়ে যেতে পারতেছেন না, তখন হচ্ছে এটা রিলিভেন্ট হইতো। বুঝছেন? হ্যাঁ, বুঝছি। তারপরে ধরেন হ্যাসেল অফ পার্কিং ইন নিউ ইয়র্ক, এটা কোনো ভ্যালুই দিয়ে দেয় নাই, মানে এটা হচ্ছে বের করা, এটা হচ্ছে কোয়ালিটেটিভ একটা জাজমেন্ট, হার্ড টু কোয়ান্টিফাই এরকম দিয়ে দেয় কোশ্চেনে। তো এটা কেন দেয়? ধরেন আপনি ডিসিশন যখন বলবেন যে আচ্ছা আমি গাড়িতে যাব ইয়াতে যাব, তারপরে একটা লাইন লিখে দিতে হবে যে আচ্ছা আহ, এগুলো সবকিছু অনেকটুকু কোয়ালিটেটিভ জাজমেন্টের উপর অনেক কিছু ডিপেন্ড করে। তারপরে দেখেন কেন এটা পরে আমরা দেখতেছি, কস্ট টু পার্ক দা কার ইন নিউ ইয়র্ক পার ডে। এখন আপনি ট্রেনে গেলে তো আপনার এটা দিতে হচ্ছে না, আপনার গাড়িতে গেলে এটা অবভিয়াসলি দিতে হবে আপনার এই টাকাটা, তো এটা অবভিয়াসলি একটা রিলেভেন্ট কস্ট। তো এখন হচ্ছে আমার কস্ট অফ ড্রাইভিংটা আমি বের করি। ধরেন আপনি রিলিভেন্ট কস্ট কি কি দেখছেন, যে কস্ট অফ গ্যাসোলিনটা রিলিভেন্ট ছিল। এখন আপনি 100 মাইল যাবেন, 1 মাইলে গেলে 0.30 টাকা আসে, তাহলে 100 মাইল গেলে কত আপনার $30 আসে, এটা হচ্ছে গ্যাসোলিনের জন্য। তারপরে মেইনটেনেন্স এর রিপেয়ার 1 মাইলের জন্য 0.05 থাকে, 100 মাইলের জন্য কত $5। আপনার যে আবার এই যে রিসেল ভ্যালু, এটা এমনি মনে করে যেগুলো আপনি রিলিভেন্ট ধরছেন গাড়ির জন্য সেগুলো বের করছেন, কত আসছে $88। মানে আপনি যদি ড্রাইভিং করেন তখন হচ্ছে আপনার $88 খরচ হয়। এখন আপনি যদি ট্রেনে যান, ট্রেনে গেলে কি যে রাউন্ড ট্রিপ যদি দেন, মানে রাউন্ড ট্রিপ মানে কি যাওয়া আর আসা, রাউন্ড ট্রিপে আপনার ট্রেনে খরচ হচ্ছে কত, একটাই ছিল ট্রেনের জন্য রিলেভেন্ট হচ্ছে 105। এখন আপনি বলতে পারেন যে আচ্ছা ট্রেনে বেশি খরচ, ড্রাইভিং এ কম খরচ, তাহলে আমি অবভিয়াসলি ট্রেনে যাই। কিন্তু দেখেন দুইটা পয়েন্ট আপনাকে দিয়ে দিছে, যে আপনার গাড়ি নিয়ে গেলে আপনার পার্কিং এর হ্যাসেল হবে, আর হচ্ছে আপনার মানে গাড়ি নিয়ে গেলে একটা হ্যাসেল হবে, এটা আপনার হার্ড টু কোয়ান্টিফাই দিচ্ছেন, তো আপনার একটা লিখে দিতে হবে। যদিও হচ্ছে আমার ভ্যালুতে বোঝা যাচ্ছে যে ড্রাইভিং নিয়ে গেলে ভালো, বাট আমি আহ, 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 আমি হচ্ছে ইয়ারটা ট্রেনটা সাপোর্ট করতে পারি, কারণ হচ্ছে আমি এই যে যে হ্যাসেলটা হবে সেটা তো আমি কোয়ান্টিফাই করতে পারতেছি না, এটা একটা কোয়ালিটেটিভ জাজমেন্ট। বুঝছেন? এই কথাটা লিখে দিতে হুম, হবে। হ্যালো? আচ্ছা, বুঝছি। মানে আপনার ড্রাইভিং এ তো $88 হয়েছে, আর আপনার ট্রেনে গেলে $105 হয়েছে। তো এখন আপনার হিসাবে তো আমার হচ্ছে ড্রাইভিং করে চলে যাওয়া উচিত, কিন্তু আমার এখানে দুইটা কোয়ালিটেটিভ জাজমেন্ট দিয়ে দিছে, সো এটা বলতে হবে যে কোয়ালিটিভ জাজমেন্টের কারণে এমনও হইতে পারে যে আমি ট্রেনে যাচ্ছি, কারণ এই হ্যাসেলটা যদি বেশি হয় তাহলে আমার এই $17 বাঁচানোর কোনো দরকার নেই। বুঝছেন? হুম, এখন এগুলার ভ্যালু থাকলে তো এমনি করে দিতে পারতাম। হ্যাঁ 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 হ্যাঁ, ভ্যালু থাকলে করতে পারবেন, কোশ্চেনটা ঘুরাইলে এটা তো তখন ভাই এরকম আনসার তো মনে করেন আপনার যদি এভাবেই যদি থাকে, তাহলে আনসার তো মনে করেন যে এক একজনের পার্সপেক্টিভ থেকে এক এক রকম হবে, তাই না? অনেকে হ্যাঁ হ্যাঁ বলতে পারে যে আমার হচ্ছে হ্যাসেল হবে তবুও আমি হচ্ছে গাড়িতে যাব, আবার অনেকে বলবে যে আমি কোনো হ্যাসেল নিব না তাই আমি হচ্ছে ট্রেনে যাব। হ্যাঁ 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 হ্যাঁ, এই কথাটা লিখতে হবে আর কি। বুঝছেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। যদি এরকম দিয়ে দেয় যে হার্ড টু কোয়ান্টিফাই, মানে এখন হচ্ছে আমাদের রিলিভেন্ট কস্ট স্যার যেহেতু মনিটারি বেনিফিটের কথা ক্লাস সবসময় বলছে, তাইলে মনে হয় না এই টাইপের মানে এই কোয়ান্টিফাই করা যায় না এরকম কিছু ওইভাবে সরিয়ে দেওয়ার কথা। তাও জেনে রাখা তো ভালো। ঠিক। হ্যাঁ হ্যাঁ, না দিলে তো ভালোই। আর হচ্ছে আপনার তাহলে রিলেভেন্ট কস্ট মুখস্থ জিনিস কি কি, ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবার, ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড, যে কোনো শিপিং কস্ট বা ভেরিয়েবল সেলিং কস্ট, আর আপনি একটা কোনো প্রজেক্ট স্পেসিফিক্যালি করতেছেন ওটার জন্য যদি একটা মেশিন কেনা লাগে ওইটার হিসাব, আর হচ্ছে আপনার অপরচুনিটি কস্ট। এই চারটা জিনিস হচ্ছে রিলেভেন্ট কস্ট, মানে আপনার কোশ্চেন দেখলে এটা মুখস্থ বসায় দেওয়া যাবে, যে ডাইরেক্ট মেটেরিয়াল, ডাইরেক্ট আচ্ছা, লেবার, ম্যানুফ্যাকচারিং ওভারহেড, শিপিং কস্ট, অথবা যে ভেরিয়েবল সেলিং কস্ট, আর হচ্ছে আপনার যে কোনো স্পেশাল মেশিন কিনতেছেন আপনার একটা স্পেসিফিক্যালি একটা কোনো প্রজেক্টের জন্য, আর হচ্ছে অপরচুনিটি কস্ট। এটা হচ্ছে আপনার রিলিভেন্ট কস্টের কনসেপ্ট গেল। মানে হচ্ছে আমরা 2 নাম্বার ইয়াতে আসি। আচ্ছা, এখন কিপার ড্রপে প্রোডাক্ট লাইন। তো আমরা এখানে অনেক কথা বলছি, আমরা ওইসবে না যাই, আমরা হচ্ছে অঙ্কে যাই ডাইরেক্ট। তো আচ্ছা, এখানে একটা অঙ্ক দিছে, বলছে যে দেখেন সেলস হচ্ছে আপনার $5 মিলিয়ন হয়েছে, ওর ভেরিয়েবল আমরা জানি তো সেলস থেকে ভেরিয়েবল এক্সপেন্সের সব বাদ দিলে আমরা কন্ট্রিবিউশন মার্জিন পাই, ঠিক আছে? তো এখানে ধরেন $3 লাখ। আবার হচ্ছে আমরা এটা থেকে ফিক্সড এক্সপেন্স বাদ দিলে আমরা জানি যে আমরা নেট অপারেটিং ইনকাম বা নেট অপারেটিং লস কিছু একটা পাই। তো এখানে কোশ্চেন গুলো এমনই আছে যে একটা প্রোডাকশন লাইন দিয়ে দিছে, ওটা লস হচ্ছে। এখন এটাকে আপনি ড্রপ করবেন নাকি এটা কন্টিনিউ করতে মানে অ্যাড করবেন, মানে এটা আমি ড্রপ করবো না, এমনি থাকবেই, এটা হচ্ছে কথা। আর যে ইম্পর্টেন্ট একটা লাইন দিছে যে প্রিমিয়াম হ্যাজ নো রিসেল ভ্যালু অর অল্টারনেটিভ ইউজ।
সো এখন আমি এটা ড্রপ করব এই প্রোডাকশন লাইনটা, নাকি আমি এমনি যেমনি আছে সেমনি থাকবে, এটা হচ্ছে আমাদের হিসাব। এখন এমনি দেখে মনে হতে পারে যে লস যেহেতু হচ্ছে তাহলে তো আমি ড্রপ করে দিই, বাট কিন্তু ব্যাপারটা এতটা সিম্পল না। আমাদের এই জায়গায় রিলিভেন্ট কস্ট আর ইরিলিভেন্ট কস্টটা বের করতে হবে। এখন দেখেন, এখন আমরা এখন কন্ট্রিবিউশন মার্জিন তো আমরা জানি যে এত আছে, $3 লাখ। এখন আমার কন্ট্রিবিউশন মার্জিনের সাথে কম্পেয়ার করতে হবে। এখন আমার দেখতে হবে যে এখানে রিলিভেন্ট কস্ট গুলো কি কি। আচ্ছা ধরেন আমি এটা ড্রপ করে দিলাম এই প্রোডাক্ট লাইনটা, তাহলে আমি কি 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 খরচ বাঁচাইতে পারবো, মানে অ্যাভয়েডেবল, যেটা আমি যে ফার্স্টে বলতেছিলাম যে অ্যাভয়েডেবল কস্ট হচ্ছে আপনার রিলেভেন্ট কস্ট, আর এর বাইরে সবই হচ্ছে ইররিলেভেন্ট। তো দেখেন আমি যদি এই প্রোডাক্ট লাইনটা আমি ড্রপ করে দিই, মানে আমি এটা বাদ দিয়ে দিই, আমি প্রোডাক্ট লাইনটি রাখবো না, তাহলে আমি কি কি দেখেন কি কি আমি বাঁচাইতে পারবো, মানে অ্যাভয়েড করতে পারবো। দেখেন, স্যালারি অফ লাইন ম্যানেজার, যদি আমি ওই প্রোডাক্ট লাইনটা আমি বাদ দিয়ে দিই, আমার লাইন ম্যানেজারদেরকে টাকা দেওয়া লাগতেছে না, তো এটা আমার রিলিভেন্ট কস্ট আমার ডিসিশন মেকিং এর ক্ষেত্রে। ডেপ্রিসিয়েশন অফ ইকুইপমেন্ট সবসময় ইরিলিভেন্ট, কারণ কি কোশ্চেনে বলেই দিছে এটা কোনো রিসেল ভ্যালু নাই। যখনই রিসেল ভ্যালু নাই মানে কি আপনার এটা সাঙ্ক কস্ট হয়ে গেছে, মানে আমি আগে একটা জিনিস কিনছি কিন্তু ওটার এখন কোনো আমার কোনো বেনিফিট পাচ্ছি না, মানে এটা সাঙ্ক কস্ট হয়ে গেছে। তো এটা সাঙ্ক কস্ট সবসময় ইরিলিভেন্ট কস্ট। আর কোশ্চেনে এটা লেখাই থাকবে মোটামুটি শিওর যে এটাকে আপনি আর বের করতে মানে রিসেল করতে পারবেন না। তো এই যে ডেপ্রিসিয়েশন অফ ইকুইপমেন্টে, তো আমি এটা ড্রপ করি বা অ্যাড করি যাই করি এটা এটা থাকবেই। তো এই জন্য এটা হচ্ছে ইরিলিভেন্ট কস্ট। পরে দেখেন অ্যাডভার্টাইজিং ডাইরেক্ট, মানে আপনি যদি এটা ড্রপ করেন অ্যাডভার্টাইজিং তো আপনার লাগবে না করার, তো এটা আপনার রিলিভেন্ট কস্ট। আবারও যে যেখানে রেন্ট করতেছেন ওই রেন্টেরও জায়গা লাগবে না, এটা হচ্ছে কি রিলিভেন্ট কস্ট। কিন্তু দেখেন জেনারেল ফ্যাক্টরি ওভারহেড আর জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্সেস, আপনি এই প্রোডাক্ট লাইনটা ড্রপ, আপনি তো ফ্যাক্টরি বন্ধ করতেছেন না, আপনি একটা প্রোডাক্টের লাইন বন্ধ করে দিতেছেন। তো আপনার এই জেনারেল ফ্যাক্টরি ওভারহেড আর জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্সেস সবসময় তো থাকবেই, কারণ আপনি অন্য কিছু তো করবেনই, আপনি তো এই প্রোডাক্ট লাইন বন্ধ করে দিতেছেন মানে তো ফ্যাক্টরি বন্ধ করতেছেন না। তো এই জন্য এই দুইটা সবসময় কি ফিক্সড, যে জেনারেল ফ্যাক্টরি ওভারহেড আর জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্সেস, মানে কি এটা কি আনঅ্যাভয়েডেবল, মানে আমি অ্যাভয়েড করতে পারতেছি না, মানে এটা আমি অ্যাড ড্রপ করি যাই করি এই কস্টটা আমার নিতেই হবে, বুঝছেন? হুম। তো আমার ওইটা, তো আমরা এইগুলো বুঝছি কোনটা রিলেভেন্ট আর ইরিলেভেন্ট। হ্যাঁ, এখন আমরা এই জায়গায় ওরা এটাই করছে, এই জায়গায় লিখছে দেখেন ইনভেস্টিগেশন করছে, কোশ্চেনটা পড়ে কি করছে যে ফিক্সড জেনারেল ফ্যাক্টরি ওভারহেড আর ফিক্সড জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্সেস উইল নট বি এফেক্টেড বাই ড্রপিং দ্য প্রিমিয়াম ইউনিটস। মানে কি আমি এটা ড্রপ করি অথবা এরকমই রাখি, এই কস্ট তো আমার সারা জীবন বেয়ার করতেই হবে, কারণ ফ্যাক্টরি তো আমি বন্ধ করতেছি না, আপনার একটা একটা পার্ট বন্ধ করতেছেন, তো এটার সাথে এটা কোনো সম্পর্ক নেই। এই জন্য ফ্যাক্টরি ওভারহেড যেটা এটা তো আমার আনঅ্যাভয়েডেবল, মানে এটা ইরিলিভেন্ট কস্ট, এটা মুখস্থ টাইপেরই, যে ফ্যাক্টরি ওভারহেড জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্সেস আপনার এগুলো সবসময় হচ্ছে একটা ইরিলিভেন্টই থাকে। কোশ্চেন করি ভাইয়া, হ্যাঁ হ্যাঁ, একটা কোশ্চেন করি, এখানে আমি কি শুধু যে ফিক্সড এর থেকেই বের করব, ভ্যারিয়েবল থেকে বের করব না? না না না, ভ্যারিয়েবল থেকে বের করতেছে না কিছু, কেন আপনি ভ্যারিয়েবল দিয়ে তো আপনি কন্ট্রিবিউশন মার্জিনটা বের করছেন। আমার হচ্ছে যখন আমি অ্যাড আর ড্রপ করবো আমি কন্ট্রিবিউশন মার্জিনের সাথে কম্পেয়ার করে দেখবো, বুঝছেন? আচ্ছা। মানে আমি কন্ট্রিবিউশন মার্জিনের এগুলো দেওয়া থাকবে না, কিন্তু মানে আপনি নিজের কন্ট্রিবিউশন মার্জিন বের করতে হবে, পরে আপনার নিজের এটা হয়তো বানাইতে হইতে পারে যদি কোশ্চেনটা একটু কঠিন হয়, আর যদি কোশ্চেন সোজা হয় দেওয়াই থাকবে সব, বুঝছেন? আচ্ছা বুঝছি। মানে আমি কন্ট্রিবিউশন মার্জিনের সাথে কম্পেয়ার করতেছি, এই জন্য তো আমি ভেরিয়েবলের সাথে কম্পেয়ার করতে গেলে তো কন্ট্রিবিউশন মার্জিনই আসবে না, বুঝছেন? হুম হুম। তো আমরা ফিক্সড এর সাথে সবসময় কম্পেয়ার করবো। আবার কি একটা ভিডিও এসে করছে, তো এখন ধরেন ম্যাথটা তাহলে কি হবে দেখেন, ম্যাথটা আমি যে দেখেন এখন আমি আমি ডিসিশন নিচ্ছি যে আমি ড্রপ, যে কোনো কোশ্চেন আসলে আমরা বলবো আগে যে আমি সাপোজ উই আর ড্রপিং দ্য ইউনিট, ড্রপ করলে কি হবে, আমার এই যে 3 লাখ যে কন্ট্রিবিউশন মার্জিন ছিল এটা তো আমার হারাইতে হচ্ছে, ঠিক না? যদি আমি ড্রপই করে দিই 3 লাখ যে কন্ট্রিবিউশন মার্জিন ছিল ওটা তো আমার হারাইতে হচ্ছে, এই জন্য এটা ব্র্যাকেট দিছে যে এটা মাইনাস হবে, মানে আমি তো হারাই ফেলতেছি। আর আমি এই ইউনিটটা ড্রপ করলে, আমি এই প্রোডাকশন ইউনিটটা ড্রপ করলে কি কি খরচ আমি বাঁচাইতে পারবো, মানে যেটা অ্যাভয়েড করতে পারবো কি কি, স্যালারি অফ লাইন ম্যানেজার আমি অ্যাভয়েড করতে পারবো, অ্যাডভার্টাইজিংটা অ্যাভয়েড করতে পারবো, রেন্ট ফ্যাক্টরি স্পেসটা কি অ্যাভয়েড করতে পারতেছি।
ঠিক আছে, কারণ এগুলো রিলিভেন্ট কস্ট গুলো আমি বের করতেছি আর কি। রিলিভেন্ট কস্ট গুলোই মিলে কত আমি বাঁচাইতে পারতেছি, 2,60,000 ধরেন আর কি। এটা ধরেন 3 লাখ, এটা 2,60,000, আরো বেশি না, এটা 30 লাখ, এটা 26 লাখ ধরেন। তো আমি হচ্ছে 26 লাখ টাকা বাঁচাইতে পারতেছি, কিন্তু আমার হচ্ছে যেহেতু আমি ড্রপ করে দিছি, আমার কন্ট্রিবিউশন মার্জিন একটু খাড়াইতে হলো 30 লাখ, তাহলে আমার হুম। লস হলো কত, 4 লাখ না? বুঝছেন? হ্যাঁ। তো মানে কি, আমি এটা যদি ড্রপ করি আমার কোনো লাভ হচ্ছে আলটিমেটলি? না। না না, আমার কন্ট্রিবিউশন মার্জিন থেকে এটা বেশি হইতে হবে। মানে এটা ধরেন 30 লাখ আছে, এটা 50 লাখ যদি হয়, মানে আমি 30 লাখ টাকা তো হারাচ্ছি, কিন্তু আমি 50 লাখ টাকা গেইন করতেছি ড্রপ করলে, মানে আমার লাভ হচ্ছে কত, 20 লাখ। তখন আমি এই ইউনিটে ড্রপ করতে পারবো, না হলে আমার এটা যেমনি আছে সেমনি থাকবে। বুঝছেন? বুঝছি। এটা হচ্ছে কনসেপ্টটা। আচ্ছা, এটা হচ্ছে অ্যাড আর ড্রপের। হ্যাঁ হ্যাঁ, অ্যাডার ড্রপের কন্ট্রিবিউশন মার্জিনের সাথে কম্পেয়ার করে। কারণ আপনি যদি ড্রপ করেন মানে আপনি কন্ট্রিবিউশন মার্জিনটা হারাচ্ছেন। আর হচ্ছে এই যে রিলিভেন্ট কস্ট গুলো তখন হিসাব করবেন যে আমি যদি এটা ড্রপ করি তাহলে আমি এত টাকা অ্যাভয়েড করতে পারতেছি। আর ওই বাকি যেগুলো ইরিলিভেন্ট কস্ট, ওগুলো আপনি ড্রপ করেন, রাখেন, যাই রাখেন, ওগুলো ফিক্সড। ওগুলো সারা জীবন আপনার বেয়ার করতেই হবে যতদিন ফ্যাক্টরি আছে। বুঝছেন? হুম। হ্যালো? হ্যাঁ, বুঝতে পারছি এটা। তো এখন হচ্ছে সবসময় আমরা দেখবো যে ইরিলিভেন্ট কস্ট সারা জীবনই ফ্যাক্টরি ওভারহেড আর আপনার এই যে অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্সেস আর ডিপ্রিসিয়েশন অফ ইকুইপমেন্ট, কোশ্চেনে যদি বলা থাকে যে এটা আপনি বেচতে পারবেন না, মানে এটা সাঙ্ক কস্ট হয়ে গেছে। সাঙ্ক কস্ট সারা জীবন ইরিলিভেন্ট কস্ট। জেনারেল ফ্যাক্টরি ওভারহেড, আপনার ফ্যাক্টরি তো আছে, আপনি একটা লাইন বন্ধ করলে কি, ওটা আপনার বেয়ার করতেই হবে। আর অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্সেস তো ওদের তো টাকা দিতেই হবে। তো এইগুলো হচ্ছে আপনার ফিক্স কস্ট, এগুলো আপনি চেঞ্জ করতে পারবেন না, এই জন্য এগুলো ইরিলিভেন্ট। আর ইরিলিভেন্ট আমরা ডিসিশন মেকিং এ কখনো আনবো না। বুঝছেন? বুঝছি। আচ্ছা, আর তাহলে মেক আর বাই এর গুলা কিরকম হবে? মেগার বাই আমরা একটা যাই, ধরেন আচ্ছা, এখানে অনেক কিছু বলছে, এখানে কি হ্যালো? আর হ্যাঁ, একটু কুইক রিক্যাপ দেন মুখে মুখে আগেরটা, আচ্ছা, মানে আগেরটা কম্পেয়ার আপনার, করবো কিসের সাথে কি, এইটা একটু বলেন আবার। আচ্ছা ফার্স্টে আপনার একটা কোশ্চেন দিবে যে একটা ইউনিট আপনি ড্রপ করবেন না অ্যাড করবেন, হুম এটা। তো এখন আপনি আগে হিসাব করতে হবে, আমাদের মাথায় রাখতে হবে যে আমি কন্ট্রিবিউশন মার্জিনের সাথে কম্পেয়ার করব। হুম ঠিক আছে? তো আপনি আগে এই যে আপনি কন্ট্রিবিউশন মার্জিন বের করলেন, আপনি নেট অপারেটিং প্রফিট বা লস, এটা নেট লসই থাকবে। বুঝছেন? নাহলে তো হ্যাঁ আপনার বলবে না যে আপনি এটা ড্রপ করবেন অ্যাড করবেন। যেহেতু লসে আছে, এখন আপনাকে বলবে ইউনিট আপনি ড্রপ করবেন নাকি এমনি আছে এমনি থাকবে। হুম তো এখন আপনি আগে হিসাব করবেন যে আমার রিলিভেন্ট কস্ট গুলো কি কি। ঠিক হুম আছে? তো রিলিভেন্ট কস্ট গুলো হচ্ছে ওইসব কস্ট যেগুলো হচ্ছে আপনি অ্যাভয়েড করতে পারতেছেন না। তো অ্যাভয়েড আনঅ্যাভয়েড যায় না, হিসাব করতে হইলো আমি আগে দেখবো যে কোনগুলো আমার ডিসিশনে হেল্প করতেছে। যেমন হচ্ছে আমি ওই অঙ্ক আবার যাই। অ্যাভয়েডের ব্যাপারটা মোটামুটি বুঝছে, যে যেটার হইলো মানে ড্রপ করে দিলেও তাহলে ইম্প্যাক্ট হ্যাঁ থাকবে হ্যাঁ না, হ্যাঁ সেটা হ্যাঁ আনঅ্যাভয়েডেবল। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, এখন অ্যাভয়েডেবল। হ্যাঁ হ্যাঁ, এই জায়গায় দেখেন, কারণ আপনি ড্রপ করে দিলাম এই ইয়াটা, এই লাইনটা, তাহলে আমাকে লাইন ম্যানেজারের বেতন তো দেওয়া লাগবে না, কারণ ওই লাইনই তো আমি না। ড্রপ করে হুম দিচ্ছি, মানে এটা অ্যাভয়েডেবল। ঠিক না? হুম হুম জেনারেল ফ্যাক্টরি ওভারহেড সারা জীবনই আনঅ্যাভয়েডেবল, মানে এটা ইরিলিভেন্ট। এই হচ্ছে ইররিলেভেন্ট। হ্যাঁ ডেপ্রিসিয়েশন অফ ইকুইপমেন্ট তখনই রিলেভেন্ট হইতো যদি বলে দিত এটাকে আমি আবার বেচতে পারবো, কিন্তু কোশ্চেনে হুম বলে দিছে যেটা আমি বেচতে পারবো না, মানে এটা সাঙ্ক কস্ট হয়ে গেছে, এটা ইরিলিভেন্ট, এটা আউট, মানে আমি হিসাবে আনবো না। হুম অ্যাডভার্টাইজিং ডাইরেক্ট, হ্যাঁ, আপনি যদি অ্যাডভার্টাইজিং তো আর করা লাগবে না যদি আপনি এটা ড্রপ করে দেন, তাহলে এটা হুম অ্যাভয়েডেবল, তাহলে এটা আমি হুম রিলিভেন্ট। আর ফ্যাক্টরি স্পেস আপনি বেঁচে গেল যদি আপনি তাহলে এটাও রিলিভেন্ট। হুম তারপর মানে এটাও রিলিভেন্ট কস্ট। আর অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্সেস মানে কি, আপনার ওখানে যে ফ্যাক্টরিতে তো মানুষদের আপনার টাকা দিবেনি, ওই লাইনের বাদ দেন, কিন্তু অন্যদের তো টাকা দিতে হচ্ছে, তো হুম এটার সাথে তো এটা হিসাব নাই। ঠিক না? মানে এটা ইরিলিভেন্ট। ঠিক আছে? হুম তো আমি এর জন্য রিলিভেন্ট কি কি পাইলাম, স্যালারি অফ লাইন ম্যানেজার, অ্যাডভার্টাইজিং, আর হচ্ছে রেন্ট। তো ওইগুলো যোগ করলে আসে কত দেখেন, এই যে 900, এটা 1 আর হচ্ছে 7, মানে এটা 26 লাখ 2600। হ্যাঁ 26 লাখ, আর এটা 30 লাখ এখন আপনি ড্রপ করে দিচ্ছেন, আমি তো আগেই বলছি। ফার্স্টে ধরবেন যে ইফ ইউ ড্রপ দিস লাইন হোয়াট উইল হ্যাপেন। হুম কন্ট্রিবিউশন মার্জিন আপনি 30 লাখ হারাইতেছেন, ড্রপ করে দিলাম মানে তো কন্ট্রিবিউশন মার্জিন আপনি পাবেন না। ঠিক হুম না? 30 লাখ আপনি হারাচ্ছেন, আর আপনি ড্রপ করার কারণে আপনি ব্যাক পাচ্ছেন 26 লাখ টাকা, তাহলে আপনার লস হচ্ছে এখনো কত, 4 লাখ না? 4 লাখ। হ্যাঁ তাহলে আমি কেন ড্রপ করব?
বুঝছেন? যে ড্রপ করলে যদি আমার বেনিফিট হইতো তাইলে আমি হ্যাঁ হলো হ্যাঁ, মানে বেনিফিট হলে আমি অবশ্যই ড্রপ করবো, এটা আচ্ছা হচ্ছে মানে সিএম এর এগেইনস্টে আমি এটা চেক হ্যাঁ করবো হ্যাঁ, তখন। সিএম এর আচ্ছা এগেনস্টে শুধু হিসাব করে। আচ্ছা okay, ঠিক আছে, থ্যাংক ইউ। তারপরে আপনার যে মেক এর বাই ডিসিশন, আচ্ছা এখানে বলছে কি আপনার মেকার বাই ডিসিশন এমন হয় যে ধরেন আপনার আইফোন কি করে, ওরা হচ্ছে ওদের প্রসেস মানে অনেক জায়গা থেকে সাপ্লায়ার থেকে ওরা বিভিন্ন জিনিস কিনে, বিভিন্ন পার্ট লাগে। তো এখন হচ্ছে আপনি এক সাপ্লায়ার থেকে কিনবেন না আরেক সাপ্লায়ার থেকে কিনবেন, এসবই বলছে, এসব দরকার নাই, এগুলো বোঝানোর জন্য। আপনার হচ্ছে অঙ্কে আমরা যাই, আচ্ছা এখন দেখেন অঙ্কে বলছে যে আপনার কস্ট একটা আইফোন বানাইতে আপনার কস্ট হচ্ছে ডাইরেক্ট ম্যাটেরিয়াল কস্ট $90, ডাইরেক্ট লেবার কস্ট $50, ভেরিয়েবল ওভারহেড 10। আমরা ওই দিন মুখস্থ করছিলাম যে ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবার, ভেরিয়েবল ওভারহেড এটা সারা জীবনে কি রিলেভেন্ট কস্ট হবে, ঠিক না? ওই যে একেবারে ফার্স্টে। তো এগুলো আমরা বুঝছি যেটা দেখে যে রিলেভেন্ট কস্ট, তো আমার হিসাব করা লাগতেছে না। ডেপ্রিসিয়েশন সবসময় রিলেভেন্ট, এটা আপনার আমরা ভাইবা নিচ্ছি। তো এখন হচ্ছে এগুলো হচ্ছে আপনার একটা আইফোন বানাইতে আপনার খরচ হচ্ছে কত, $300, মানে আপনি যদি বানান, ঠিক আছে? আর এখন আহ, দেখেন $300 ইউনিট প্রোডাক্ট কস্ট ইজ, হ্যাঁ এখন হচ্ছে আপনার কয়টা প্রোডাক্ট বানাইতে পারেন ইচ ডেজ, 20,000টা, ঠিক আছে? 20,000টা প্রোডাক্ট বানাইতে পারেন, একটা একটা প্রোডাক্টের দাম হচ্ছে $300। এখন একজন বলছে কি বাইরে, একটা সাপ্লায়ার আপনাকে বলছে যে আমি 20,000 পার্ট আপনাকে বানাই দিব, কিন্তু আপনাকে আমি কত দিব, $250 দিতে হবে আমাকে, বুঝছেন? আপনি যদি বানান তাহলে আপনার $300 খরচ হচ্ছে। এখন হচ্ছে আপনাকে একজন বাইরের একটা সাপ্লায়ার বললো যে আপনাকে আমি $250 বানাই দিব। এখন আপনার নর্মালি দেখে মনে হয় আরে আমার তো $300 খরচ হচ্ছে, আর এখানে তো $250 খরচ হবে, তাহলে আমি অবভিয়াসলি বাই করবো, আমার তো দরকার নেই বানানো। কিন্তু ব্যাপারটা তো এটা না, কিন্তু এখানে তো কিছু হিডেন ফিক্স কস্ট আছে যেটা আপনি মেকার বাই করেন যাই করেন ওইটা হিসাবে আনতে হবে। তো এখন হচ্ছে ওইটা আমরা হিসাব করব। দেখেন সবসময় কোশ্চেনে লেখাই থাকবে, যদি কোশ্চেন খুব না ঘুরায়, যে নো রিসেল ভ্যালু, মানে কি আমার ডেপ্রিসিয়েশন কস্টটা আমার কোনো হিসাবে কোনো ভ্যালুই রাখতেছে না। তো এটা সারা জীবন ইরিলিভেন্ট। আর আমরা মুখস্থ করছিলাম যে ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবার, ভেরিয়েবল ওভারহেড সবসময় হচ্ছে কি রিলিভেন্ট কস্ট। তো এখন আর আমরা আগের অঙ্কে দেখছি যে কোনো ওই যে জেনারেল ওভারহেড, ফ্যাক্টরি ওভারহেড আর জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্স এগুলো ইরিলিভেন্ট। তো এরকম ঘুরে ফেরে এগুলোই থাকবে। এখন হচ্ছে আপনার এটা হিসাব করতে হবে। এখন দেখেন এমনি হচ্ছে আমাদের এগুলো মানে এক ইয়াতেই বানানো যায়, মানে অঙ্কগুলো অনেক ছোট ছোট, খুবই ছোট, আপনার ধরতে পারলে মানে 2 মিনিটেই শেষ অঙ্ক, এরকম অঙ্ক। এখন হচ্ছে $250 পার ইউনিট। এখন আমি পারচেস করলাম মানে বাই করলাম, তাহলে কত খরচ হলো আপনার? 50 লাখ, ঠিক আছে? কেমনে বের করলাম, একটা পার্টের দাম যদি 250 হয় তাহলে 20,000 পার্ট কত, 250 ইন্টু 20,000, তো হচ্ছে এত। এখন আমি হচ্ছে বাই করব, মানে এখন এটা তো হচ্ছে আমি বাই করলে এত 50 লাখ খরচ হবে। এখন হচ্ছে আপনি বানাবেন, ঠিক আছে? এখন আপনি যদি বানাইতেন তাহলে আপনি কত কি হইতো, দেখেন কি কি রিলিভেন্ট কস্ট আছে আমার হিসাব করতে হবে। দেখেন ডাইরেক্ট ম্যাটেরিয়াল অবভিয়াসলি রিলিভেন্ট, আমার এটা এটা আমরা পড়ছি। একটা বানাইতে $90 খরচ হলে 20,000 ইউনিট বানাইতে আপনার কত, 18 লাখ হবে। ডাইরেক্ট লেবার একটা বানাইতে 50 হলে 20,000 ইউনিট বানাইতে আপনার কত, 10 লাখ হবে। ভেরিয়েবল ওভার একটা বানাইতে যদি $10 হয় তাহলে 20,000টা বানাইতে আপনার কত, এত হবে, $2,00,000। আচ্ছা ডেপ্রিসিয়েশন জীবনেও রিলিভেন্ট না, তো আমি এটা হিসাবে আনবো না, দেখছেন হিসাবে আনে নাই। তারপরে জেনারেল ফ্যাক্টরি ওভারহেড, এটাও কি আমি কখনোই হিসাবে আনবো না, কারণ এটা কি ইরিলিভেন্ট, যে নেয় নাই। আর হচ্ছে সুপারভাইজার স্যালারি, একটা বানাইতে $20 খরচ হইলে আপনার 1,000, মানে 20,000টা বানাইতে আপনার কত, $4,00,000 হবে। তাহলে আপনার মোট কত খরচ হয়েছে, $34,00,000। আর হচ্ছে আপনি যদি বাই করতেন আপনার কত, $50,00,000 খরচ হইতো। এখন দেখেন তা এই জায়গায় যে আমরা দুইটা হিসাব করি নাই, ডেপ্রিসিয়েশন অফ ইকুইপমেন্ট আর জেনারেল ফ্যাক্টরি ওভারহেড, এটা আপনার বাই করলেও করতে হবে, বাই করলেও এই দুইটা আছে। কারণ আপনার এর আগে যতগুলো ইকুইপমেন্ট কিনছেন আপনার ফ্যাক্টরির জন্য ওগুলো তো আর বেচতে পারতেছেন না। তো আপনি যদি বাইরে থেকে অন্য পার্ট কিনেন, আপনি তো সবকিছু কিনতেছেন না, কিছু পার্ট কিনতেছেন। ওই ওই পার্টের জন্য কি ডেপ্রিসিয়েশনটা থাকবে, মানে ডেপ্রিসিয়েশন দুই কেসেই থাকে। এই জন্য আমরা ডিসিশনে কোনো হেল্প করতেছে না দেখে আমরা এটা কখনো হিসাব করি না, ইরিলেভেন্ট। আর হচ্ছে জেনারেল ফ্যাক্টরি ওভারহেড, এটাও তো সবসময় দুইটার ক্ষেত্রে কেসেই আছে। তো এই দুইটা তাহলে আপনার এখন কি করা উচিত, আমার বানাইতে 34,00,000 টাকা খরচ হয়, আমার বাই করতে কত, 50,000 টাকা খরচ হয়, তাহলে কি আমি বানাবো না? হুম।
বুঝছেন? বুঝছি। কেন এই যে দুইটা কস্ট, এটা বাইরের ক্ষেত্রেও আছে, মেকের ক্ষেত্রেও আছে। এই দুইটা, এই যে ডেপ্রিসিয়েশন আর জেনারেল ফ্যাক্টরি ওভারহেড, এই দুইটা দুই কেসেই থাকবেই মানে হিডেন আছে। এটা আমাদের ডিসিশনে কোনো হেল্প করতেছে না, ইরিলিভেন্ট, এটা মুখস্থ, এটা যে অঙ্কে দেখলে ইরিলিভেন্ট, এটা তো বোঝার দরকার নেই, মানে এত ভাই ভাই আমাদের করার কিছু নেই। তো আমরা দেখেন বানাইতে আমার স্যালারি 34। তো এখানে ইরিলেভেন্ট হয় না, হ্যাঁ মানে হ্যাঁ, এটা তো দেয়াই লাগে স্যালারি। না স্যালারি তো আপনি তো স্যালারি তো আপনার এটা তো ড্রপ করতেছেন না, এটা আগের তো অঙ্কটা হচ্ছে ড্রপে ছিল, স্যালারি এখন তো আপনি মেনলি হচ্ছে, বানাচ্ছেন। এখানে তো আমার হচ্ছে যে সুপারভিশন যে করবে তার জন্য, যে প্রত্যেকটা পার্টস এর জন্য আলাদা আলাদা, এই আচ্ছা, জন্য এটা ড্রপ করা যাচ্ছে ফিক্স না। স্যালারি না এমন কিছু মিন করতেছে, লেবার হ্যাঁ, টাইপের। আচ্ছা, হ্যাঁ ওই লেবার টাইপের, মানে আপনার বানাইলে এটা লেবারটা দিতে হবে, বুঝছি আপনার তো এখন বুঝছি, বানাচ্ছেন। ওয়েজেস টাইপের আর কি, মজুরি। হ্যাঁ মজুরি হুম, টাইপের, তো মজুরি তো অবভিয়াসলি এই কেসে রিলেভেন্ট, কারণ আপনি তো বানাচ্ছেন, তখন তো দিতেই হবে বুঝতে আপনার। কিন্তু আপনার বাইরের সময় তো দিতে হচ্ছে না, ঠিক না? বুঝছি, বুঝছি। শুধু কিন্তু বাইরের সময় কিন্তু এই দুইটা কস্ট আছে, ডেপ্রিসিয়েশন অফ ইকুইপমেন্ট আর জেনারেল ফ্যাক্টরি ওভারহেড, আবার মেকের সময় দুইটা আছে। তো এই জন্য যেহেতু দুইটা সেমই, মানে এই জন্য আমরা এটা কখনোই কনসিডার করি না ইরিলিভেন্ট। তো আপনি যখন বানাচ্ছেন, তাহলে আপনার $34 লাখ হচ্ছে আপনার খরচ হচ্ছে, আপনার বাই করলে $50 লাখ খরচ হচ্ছে, তাহলে অবভিয়াসলি আমি মেকই করবো, আমার তো দরকার নেই বাই করার। কারণ যদি এই জায়গায় $52 লাখ আসতো, এখানে $50 লাখ আছে বাই, তাহলে মানে কি আমার মেক করতে বেশি খরচ হচ্ছে, তাহলে আমি কি বাই করব? বুঝছেন? হুম, বুঝতে পারছি। এখানে এগুলোই করছে, মানে এই অঙ্ক এরকমই ঘুরে ফিরে এরকমই। এখন উনি কোশ্চেন ঘুরাইলে ধরেন এগুলো দেওয়া থাকবে না, মানে একটা সিনারিও বলে থাকবে, এখান থেকে আমাদের ডাইরেক্ট মেথড ডাইরেক্ট লেবার কতগুলো বসাইতে হবে। মনে হয় না এত ঘুরাবে, মনে হয় না। ফাইনালে এত ঘুরায় না যতটুকু জানি। তারপর হচ্ছে আপনার আরেকটা আছে, একসেপ্ট অর রিজেক্ট স্পেশাল অর্ডার। তো স্পেশাল অর্ডার মানে কি, হঠাৎ করে মানে একজন আপনাকে বললো, এই যে যেমন ধরেন এখানে দিছে যে অ্যাডাম হচ্ছে একটা হচ্ছে সিঙ্গেল প্রোডাক্ট এর সেলিং প্রাইস কত $200। এখন একটা ফরেন ডিস্ট্রিবিউটর আসছে, ও বলতেছে আপনার থেকে 3000 ইউনিট নিবে 100 টাকা দিয়ে, মানে ওটা স্পেশাল অর্ডার দিছে। এটা নর্মালি তো আপনি 200 টাকায় বেচেন প্রত্যেক ইউনিট, এখন একজন এসে বলছে আপনি আমার 100 টাকায় দেন, আমি আপনার থেকে 3000 ইউনিট কিনবো। তখন হচ্ছে এটা হচ্ছে স্পেশাল অর্ডারের অঙ্ক। এটা আপনি ওর এটা রিকোয়েস্টটা মানবেন নাকি মানবেন না, আপনার কি লাভ হবে নাকি লাভ হবে না। তো এটা বের করার জন্য আমাদের হিসাবটা কি, যে আমার দেখতে হবে যে আমার যে বেনিফিটটা কস্টের থেকে বেশি নাকি, অবভিয়াসলি যে আমি কি বেনিফিট পাচ্ছি নাকি ওর থেকে নিলে। আর এসব অঙ্কের ক্ষেত্রে আমরা কিছু জিনিস অ্যাজিউম করে নেই, কিরকম অ্যাজিউম করে নেই, যে আমার হচ্ছে ইনাফ ক্যাপাসিটি আছে, মানে আমার এগুলো বানাইতে, মানে আমরা এইসব ভাববো না যে আচ্ছা আমি কি 3000 ইউনিট আমি বানাইতে পারবো নাকি। কোশ্চেনে যদি নাও বলা থাকে, আমরা ধরে নিব যে আমার কাছে ইনাফ ক্যাপাসিটি আছে যে আমি 3000 ইউনিট বানাইতে পারবো ইজিলি। তো এখন এই জায়গায় অঙ্কটা দিছে আপনার এরকম, তা ওরা কোশ্চেনে দিয়ে দিছে অ্যানুয়াল ক্যাপাসিটি হচ্ছে 10,000 ইউনিট। এখন আপনার কাছে ও ও বেচে কয়টা, 5,000 ইউনিট ও বেচে, এর মধ্যে 3000 ইউনিট একজনই বলছে যে আমি কিনবো, এখন ও এটা বেচবে নাকি বেচবে না। তো এখন হচ্ছে আপনার এই যে এরকম বানায় নিতে হবে আমাদের কন্ট্রিবিউশন ইনকাম ফরম্যাট কি, সেলস কত আপনার হচ্ছে, ও $200 পার ইউনিটও খরচ বিক্রি করে, আর হচ্ছে কতটা বিক্রি করে 5,000 ইউনিট, তাহলে ওর রেভিনিউ কত, 5,000 ইন্টু 200, মানে যেটা সেলস আমরা বলি, সেলস রেভিনিউ কত আসছে আপনার 10 লাখ। এখন আছে আমরা এই যে থেকে ভেরিয়েবল কস্ট গুলো আমরা যদি বাদ দিই, আমরা কি পাই এই সবসময় কষ্টে কন্ট্রিবিউশন মার্জিন। এখন দেখেন কি কি ভেরিয়েবল কস্ট হচ্ছে, ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবার, ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড, আর এটা মার্কেটিং কস্ট বলতে এটা ভেরিয়েবল মার্কেটিং কস্ট কোশ্চেনে বলাই থাকবে। ভেরিয়েবল মার্কেটিং কস্ট কত, 50,000। আর এগুলো তো ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবার, ম্যানুফ্যাকচারিং ওভারহেড আমরা জানি, এগুলো সবসময় ভেরিয়েবল কস্ট। আর হচ্ছে এই মার্কেটিং কস্টটা কি বলে দিছে যে ভেরিয়েবল মার্কেটিং কস্ট একটা হচ্ছে ফিক্স মার্কেটিং কস্ট, এটা দুইটা কোশ্চেনে বলা আছে। তো ভেরিয়েবল মার্কেটিং কস্ট 50,000, তো আমরা জানি টোটাল ভেরিয়েবল কস্ট কত, 4 লাখ। তো আমি জানি যে সেলস থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিলে আমরা কন্ট্রিবিউশন মার্জিন পাই, কন্ট্রিবিউশন মার্জিন আসছে কত, 6 লাখ। এখান থেকে আমরা যদি ফিক্স কস্ট বাদ দিই, তাহলে আমরা পাই কি অপারেটিং ইনকাম, তাহলে আমার নেট অপারেটিং ইনকাম কত, 1,20,000, 1,20,000, ঠিক আছে। তো এখন হচ্ছে, এখন আপনার দেখতে হবে যদি আমি 100 পার ইউনিট যদি 100 হয়, 3,000টা ইউনিট আছে, এখন আপনি এটা কি করবেন, ঠিক আছে। এখন এটা অনেকভাবে করা যায়, কেমনে করা যায় দেখেন, আপনি বিক্রি করতেছেন 5,000
ইউনিট প্রতি বছর, তাহলে আপনার ডাইরেক্ট ম্যাটেরিয়াল কস্ট কত আসতেছে দেখেন 2 লাখ, টোটাল 2 লাখ। তাহলে একটাই বিক্রি করতেছেন 5,000, তাহলে একটা বিক্রি করতে আপনার কত হয় 2 লাখ বাই 5,000 মানে 40, মানে একটা ইউনিট বিক্রি করলে আপনার ডাইরেক্ট ম্যাটেরিয়াল কস্ট কত হয় 40, ডাইরেক্ট লেবার হয় ধরেন 10, ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড হচ্ছে ধরেন 20, মার্কেটিং কস্ট হয় ধরেন 10। তাহলে টোটাল আপনার ভেরিয়েবল কস্ট কত একটা বানাইতে, মানে একটা সেল করলে আপনার মানে ভেরিয়েবল কস্ট কত থাকে $80, বুঝছেন? হ্যালো, বুঝি নাই, আবার একটু বলেন। আচ্ছা এমনি তো বুঝছেন যে আমি কন্ট্রিবিউশন মার্জিন এসব তো বের করছি। হ্যাঁ হ্যাঁ এখন হচ্ছে এটা অনেক ভাবে করা যায় এখন, মানে ম্যাথটা যে আপনি, কিন্তু সবচেয়ে ইজি হলো পার ইউনিটের হিসাবে বের করা, পার ইউনিট বের করে অঙ্কটা করলে ইজিলি বোঝা যায়। তো আমার হচ্ছে ডাইরেক্ট ম্যাটেরিয়াল কস্ট টোটাল কত 2 লাখ, কিন্তু আমি বেচতেছি কতটা 5,000টা, হুম, 5,000টা বেচার জন্য 2 লাখ পাই, তাহলে একটা বেচার জন্য কত পাই 2 লাখ বাই 5,000 না? হ্যাঁ, তাহলে পার ইউনিটে কত খরচ হচ্ছে 40, বুঝছেন? হুম, আচ্ছা বুঝছি। এটা তো দেওয়াই থাকবে ভ্যালু গুলা। হ্যাঁ হ্যাঁ, ভ্যারিয়েবল থাকবে, আপনি এটা বের করে নিলেন পার ইউনিট, ওটা পাশাপাশি লিখলেন ধরেন, মানে এটা একটা ওয়ে করার যে আপনার পার ইউনিট হিসাব করবেন, এটা তো টোটাল, আর বেচতেছেন 5,000, তাহলে আপনার পার ইউনিটে কত হচ্ছে 40, 10, 20, 10, মানে টোটাল ভেরিয়েবল কস্ট হচ্ছে কত 80, মানে একটা বেচলে 80 টাকা আপনার কস্ট হচ্ছে, ঠিক আছে? আর হচ্ছে আচ্ছা, আমরা কি ম্যানুফ্যাকচারিং ওভারহেড তো আমরা পড়ছিলাম যে এটা হচ্ছে কি ইররিলিভেন্ট, ঠিক না? হুম, বুঝছেন? হ্যাঁ বুঝছি। তো এখন হচ্ছে এটা হচ্ছে ইররিলিভেন্ট। এখন হচ্ছে আপনাকে বললো যে আপনি হচ্ছে $100 পার ইউনিট আপনি বেচবেন, ঠিক আছে? তাহলে এটা আপনি বেচবেন নাকি, এটা হচ্ছে কোশ্চেন, ঠিক আছে? তো এটা এটা কেমনে করবেন, এটা হচ্ছে কথা। তো এখন হচ্ছে আমার হচ্ছে রিলিভেন্ট কস্ট গুলো বের করতে হবে। দেখেন রিলিভেন্ট কস্ট গুলো কি কি, ডাইরেক্ট ম্যাটেরিয়াল আছে, ডাইরেক্ট লেবার আছে, ম্যানুফ্যাকচারিং ওভারহেড আছে, ঠিক না? রিলিভেন্ট কস্ট তো মার্কেটিংটাও তো। ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবার আর ম্যানুফ্যাকচারিং ওভারহেড, ঠিক আছে? এগুলো হচ্ছে আমার সাথে রিলিভেন্ট কস্ট। তো মার্কেটিংটাও রিলেভেন্ট হবে না? হ্যাঁ হ্যাঁ, মার্কেটিং রিলেভেন্ট হবে না? বুঝি নাই কি, মার্কেটিং কস্ট যেটা, এটা রিলেভেন্ট হবে না? মার্কেটিং কস্ট তো আপনি ধরেন আপনি তো পারচেস করতেছেন, দেখেন আপনি হচ্ছে 3,000 ইউনিট, কি আমি ভুল বলছিলাম যে আমি বেচবো, আসলে কোশ্চেনে বলছে পারচেস করবো, বুঝছেন? ও হ্যাঁ আচ্ছা, মানে ও এর থেকে না না কিনবে, 3,000 হ্যাঁ। ইউনিট ও, আচ্ছা এই জিনিসটা হচ্ছে মজার জিনিস, ও ও ও এ আমার হচ্ছে থেকে কিনবে, কিনবে। ও আমার থেকে কিনবে, সরি হ্যাঁ, ও আমার থেকে 3,000 ইউনিট কিনবে। ও তো আমার কাছে নিজের কাছে, আমার কাছেও আসছে, আমি তো কোনো মার্কেটিং করি না ওকে আনার জন্য, বুঝছেন? আচ্ছা, হ্যাঁ বুঝছি এবার। ও কিন্তু নিজে আমার কাছে আসছে, মানে যেমনি হোক আসছে, আমার কিন্তু মার্কেটিং করা লাগে না, তো এই জন্য মার্কেটিং কস্টটা বাদ যাবে না, হ্যাঁ এবার বুঝছেন? বুঝছি। তো আমার হচ্ছে টোটাল ভেরিয়েবল কস্ট 80 ছিল, যেহেতু ও আমার কাছে নিজে আসছে, তাহলে এখন আমার ভেরিয়েবল কস্ট কত 70 না? হুম, মানে আমরা সবসময় পার ইউনিটে হিসাব করবো, মেন কথা হলো এইটা, আমরা যে এরকম একটা বানায় নিব, তারপর হচ্ছে ওখান থেকে আমরা পার ইউনিট হিসাব করব। পার ইউনিটে আমি দেখলাম যে আমার ভেরিয়েবল কস্ট 80 আসছিল, মানে একটা একটা বানাইতে আমার 80 টাকা খরচ হয়, কিন্তু যখন একটা কেউ আমার কাছে নিজে অ্যাপ্রোচ করছে, মানে আমার কি ওই মার্কেটিং কস্ট তো লাগতেছে না, তাহলে আমি 10 টাকা আমি বাদ দিয়ে দিলাম, তাহলে আমার কত টাকা আসলে কাজে লাগতেছে 70, হুম, ঠিক আছে না? হ্যাঁ, মানে আমার কস্ট কত 70, আমার তো কষ্টের সাথে কানেকশন, কেন কি আমার বানাইতে তাহলে কত খরচ হচ্ছে 70 টাকা, ও আমার কাছে কত অ্যাপ্রোচ করছে কত টাকা 100 টাকা, দেখছেন? হুম, হুম, তাহলে কি অবভিয়াসলি আমার কাছে সেল করব, মানে সেল হ্যাঁ, করতে পারবো, সেল করবো না, মানে আমি সেল করার আমার অপশনটা আছে, কারণ আমার তো 30 টাকা বেঁচে গেছে। আর হচ্ছে হুম, তাহলে আপনি বলতে পারেন ম্যানুফ্যাকচারিং উপরে মার্কেটিং কস্ট এটা তো কনস্ট্যান্ট ফিক্সড, ফিক্সড মানে কি এটা ইররিলেভেন্ট, বুঝছেন? হুম, আর আমরা যে আমরা সবসময় পড়ছি যে ম্যানুফ্যাকচারিং ওভারহেড মানে যেগুলো দেখবেন আপনার ফিক্সড, মানে আপনার আপনি এটা ওরে বেচেন না না বেচেন আপনার এই কস্টটা থাকবেই, তাহলে এগুলো তো আমরা সবসময় ইরিলিভেন্ট ধরি। মেন কথা হলো রিলিভেন্ট কস্টটা বের করতে পারলে অঙ্কটা শেষ বলতে গেলে, বুঝছেন? হুম, তাহলে আমার $70 আমার রিলিভেন্ট, আমার $100 আমি ও আমার থেকে কিনবে বলছে, তো আমি $30 এখন প্রফিটে আসি, মানে কি আমি ওর কাছে অবভিয়াসলি বেচতে পারবো, হুম, ঠিক আছে? মানে আমি এটা একসেপ্ট করতে পারবো, বুঝছেন? হুম,
আচ্ছা এখন আরেকটা কোশ্চেন আসে, দুইটা। এখন এখানে হইলো যে ও বলেই দিছে যে আমি $100 কিনবো, তুমি আমার কাছে বেচবা নাকি। এখন আমি বের করে দেখলাম যে আমি ওর কাছে বেচবো। এখন যদি আপনারা বলে যে এই $100 এই ভ্যালুটাই দেওয়া নাই, বললো যে আপনার কাছে, আপনার থেকে আমি 3000 ইউনিট কিনবো, আপনাকে আমি কত টাকা মিনিমাম দিতে হবে, ঠিক আছে? হুম। এরকম দুই টাইপের ভাবে আসতে পারে। একটা তো হলো যে ভ্যালু দিয়ে দিছে, ওখান থেকে আপনি হিসাব করলেন ওইটা। আর একটা হলো যে এই অঙ্কটা স্যার করাইছে ক্লাসে, এরকম টাইপের যে অ্যাডাম কর্পোরেশন ও হচ্ছে $50 হচ্ছে ওর পাওয়ার ব্যাংক বেচে, ঠিক আছে? এখন ওর কি কি খরচ আছে দেখেন। $10 হচ্ছে ওর ভেরিয়েবল প্রোডাকশন কস্ট, $18 পার ইউনিট ফিক্সড প্রোডাকশন কস্ট, আর হচ্ছে সেলিং কস্ট, ভেরিয়েবল সেলিং কস্ট। এটা হচ্ছে ওর কস্ট। এখন একজন কাস্টমার আসছে আপনার কাছে স্পেশাল অর্ডার নিয়ে, কি ও 10,000 ইউনিট বানাইতে চায়, কিন্তু ও যে নিবে পাওয়ার ব্যাংকটা, ওখানে ওর মানে ওর লোগো থাকবে, বুঝছেন? ওর লোগো থাকবে, এটাও বলে দিছে কোশ্চেনে। মানে আপনার লোগোটা বানাইতে আপনার হচ্ছে $50,000 একটা মেশিন কিনতে হবে। এই যে আমরা কিন্তু ফার্স্ট একবার আমি আপনারা বলছিলাম রিলেভেন্ট কজন পড়তেছিলাম যে কোন একটা স্পেসিফিক অর্ডারের জন্য যখন আপনি একটা কোনো মেশিন কিনবেন, ওটা সবসময় রিলেভেন্ট কস্ট হবে, বুঝছেন? হুম। এর আগে যত মেশিন কিনছেন ওইটা আপনার হিসাব না, কারণ ওগুলো সাঙ্ক কস্ট হয়ে গেছে। কিন্তু যখন এটা এখানে স্পেসিফিক্যালি একটা কাজ করার জন্য আপনি একটা মেশিন কিনছেন, ইমপ্রিন্টিং, এটা সবসময় রিলেভেন্ট কস্ট হবে। তো এখন হচ্ছে বলছে এখন আপনি আপনাকে কত টাকা দিতে, আপনি এই যে হোয়াট ইজ দ্য মিনিমাম প্রাইস দ্যাট অ্যাডাম শুড চার্জ, মানে একটু আপনার চার্জ করতেই হবে মানে ওর প্রফিটের জন্য, এরকম একটা ইয়া। এখন দেখেন, এখন হচ্ছে আমার এখন দেখতে হবে যে এই জায়গায় রিলিভেন্ট কস্টটা কি, মানে এই জায়গায় আমার রিলিভেন্ট কস্টটা কি। দেখেন প্রথমটা তো অবভিয়াসলি রিলিভেন্ট, $10 ভেরিয়েবল প্রোডাকশন কস্ট। আর দেখেন $18 পার ইউনিট ফিক্স কস্ট তো আছে, এটা কি রিলিভেন্ট? ওকে আমি বেচি না বাচির সাথে না, তো এটা আমার ইরিলিভেন্ট কস্ট। কোনো কিছু ফিক্স থাকলে এটা ইরিলিভেন্ট। আরটা হচ্ছে ভেরিয়েবল সেলিং কস্ট। এখন কি আমার কোনো ভেরিয়েবল সেলিং কস্ট আছে এটা বলেন? না। কারণ ও আমার কাছে আসছে, আমার তো কোনো অ্যাডভার্টাইজিং করা লাগে নাই, বুঝছেন? হুম। তো আমার কোনো ভেরিয়েবল সেলিং মানে সেলিং কস্টটা নাই, ভেরিয়েবল সেলিং কস্টটা নাই, তাহলে শুধু আমার কাছে আছে কি $10 একটা ভেরিয়েবল প্রোডাকশন কস্ট, এটা আমার রিলেভেন্ট কস্ট। তো আমি ওকে বেচবো 10,000, তাহলে আমার কত কস্ট হচ্ছে 10 ইন্টু 10,000 কত, এই যে 1,00,000, ঠিক আছে? $1,00,000 আমার কস্ট হচ্ছে। আবার হচ্ছে কি আমি 50,000-এর মেশিন কিনছি, যেহেতু এটা আচ্ছা শুধু এই প্রজেক্টের জন্যই কিনছি, এটা যোগ করে দিতে ভাই, হবে তাহলে হ্যাঁ। আচ্ছা ভাই শোনেন, এখন ওই যে আপনি যে বললেন যে আমি যদি $18, হ্যাঁ ওই যে আপনার যেটা $18 ফিক্স প্রোডাকশন কস্ট, হ্যাঁ এখন ধরেন আমি যদি প্রোডাক্ট না বানাই, আমার কিন্তু $18 কিন্তু হ্যাঁ না, ওইটা আপনি তো এটা তো ইয়া না, আপনি অ্যাড আর ড্রপের সিচুয়েশন না যে আপনার প্রোডাক্ট বানাবেন নাকি বানাবেন না। আপনি না, তো এটা ওরে না হচ্ছে বেচলে তো কাউকে বেচতেনি, ওকে না বেচলে তো কাউকে বেচবেন, ও ঠিক আচ্ছা না? আচ্ছা, হ্যাঁ তো তখন তো আপনার ফিক্স কস্টটা তো আছেই। এখন ওকে বেচলেও আপনার এই ফিক্স কস্টটা থাকবে, আর আপনি যদি আরেকজনকেও বেচেন এই ফিক্স হুম। কস্ট আপনার থাকবে, মানে আপনি ডিসিশনে কোনো হেল্প করতেছে আপনাকে এটা। তাহলে তো আমার হচ্ছে ভ্যারিয়েবল প্রোডাকশন কস্ট তো আমার থাকতেছে, আমি তাকে সেল করে অন্য কাউকে সেল। ভেরিয়েবল প্রোডাকশন কস্টটা ডিফার হইতে পারে, বুঝছেন? এই না, সিচুয়েশনে দিয়ে দিছে। ভ্যারিয়েবলটা হচ্ছে এই জন্যই বলছে যে ভ্যারিয়েবল ভ্যারি করতেছে যত ইউনিট আমি চাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ফিক্সড এটা তো ভ্যারি করতে ফিক্সড পারে, এটা হচ্ছে। 8 হইতে পারে, 7 হইতে পারে, আরেকজনের যদি ব্যাটেন এটা 7 হবে, এটা কখনোই ফিক্সড হবে না, বুঝছেন? ওর কাছে বেচলে $10 হইতে পারে, বুঝছেন? আর হচ্ছে মেন কথা আমরা দেখবো কি, আমরা দুইটা জিনিস দেখবো যে ফিক্সড কথাটা থাকলে এটা ইরিলেভেন্ট, আর হচ্ছে ডাইরেক্ট ম্যানুফ্যাকচারিং ওভারহেড এরকম কিছু যদি লেখা, মানে ম্যানুফ্যাকচারিং ওভারহেড, যে ফিক্স ম্যানুফ্যাকচারিং ওভারহেড এসব থাকলে এগুলো সবসময় হচ্ছে আমরা ইরিলেভেন্ট, এগুলো আমরা হিসাবেই আনবো না ডিসিশন মেকিং এর ক্ষেত্রে। কিন্তু দেখেন এটাও একটা ফিক্স কস্ট, ইমপ্রিন্টিং মেশিন, কিন্তু শুধু আমি এটা এই কাজটা করার জন্যই আনছি, তো এটা আমার হিসাবে আনতে হবে, এটা রিলিভেন্ট হয়ে গেছে। এখন নর্মালি এটা ইরিলেভেন্ট হইতো। তো আমার যেহেতু আমার $10 আমি রিলিভেন্ট পাইছি একটার জন্য, আমি 10,000 ইউনিট ওকে আমি বেচতে হবে, তাহলে আমার কত কষ্ট হবে আপনার এই যে 10 লাখ বা এটা কত 1,00,000, আর হচ্ছে আমার $50,000 হচ্ছে আমার তো যোগ করতে হবে, তাহলে আমার এত টাকা কষ্ট হয়ে গেল, মানে এটা আমার রিলিভেন্ট, ঠিক আছে? এখন হচ্ছে দেখেন, তো আমার এটা কত, এত টাকা হচ্ছে রিলিভেন্ট কস্ট, আমার কত বেচতে হবে 10,000টা, মানে টোটাল কস্ট হচ্ছে আমার এত, আর আমার বেচতে হবে 10,000টা, তাহলে আমি
একটার দাম কত আমার ধরতে হবে অ্যাটলিস্ট 15, মানে আমার $15 হুম, বেশি হইতে হবে ভ্যালুটা, বুঝছেন? হুম, একটা বেচতে আমার খরচ হচ্ছে কত, $15, মানে আমি একটা জিনিস বানাইতে আমার খরচ হচ্ছে $15, আর আপনার মিনিমাম কতটুকু আমার সেল করতে হবে, আমার $16 সেল করতে হবে। না ভাই, হইলো না। তাহলে এই যে হচ্ছে দেখেন, আপনাকে আপনাকে হচ্ছে 15+1 এটা তো হচ্ছে তারপরে ভাইয়া 15+1। আপনার 15+18+1, এখন আপনার বর্তমান ভেরিয়েবল প্রোডাকশন কস্ট হচ্ছে আপনার $15। তা এর এর সাথে আছে আপনার ফিক্স কস্ট অ্যাড করে ভেরিয়েবল না না সেলিং। হ্যাঁ, না না না, ওইটা তো আছে, ওইটা তো আপনার সারা জীবন থাকবেই, বুঝছেন? $18, না আপনার টোটাল কস্ট তো আমি বের করতেছি না, বুঝছেন? হ্যাঁ, আপনি যদি ভাই এটা হচ্ছে $15 যদি আপনি সেল করেন, না না, তাহলে $15 সেল করবেন না, আপনার হচ্ছে $15 তো হচ্ছে অ্যাভারেজ average- কস্ট, হ্যাঁ, বুঝছেন? এভারেজ কস্ট। আচ্ছা, কিন্তু টোটাল কস্ট কত আপনার, 15 প্লাস 18 প্লাস, যদি এক তো এখানে লাগবে না যেহেতু ও আমার কাছে আসছে, বুঝছেন? হুম, তো তাহলে আপনি লিখবেন এমন যে আমার অ্যাভারেজ রিলিভেন্ট কস্ট আসছে $15, তো আমার এমন ভাবে সেল করতে হবে যাতে আমার অ্যাভারেজ রিলিভেন্ট কস্ট $15 বেশি হয়, বুঝছেন? বা আপনি এমনিও লিখতে পারেন যে আমার টোটাল কস্ট তাহলে কত হবে, যে 15 প্লাস এই যে 18 প্লাস এত, তো এতর বেশি হইতে হবে, বুঝছেন? হুম, মানে আপনি এটা যেমনি ফ্রেম করেন, মানে আমার হচ্ছে অ্যাভারেজ কস্ট পার ইউনিট কত আসতেছে, $15, যখন আমি রিলেভেন্ট কস্ট গুলো সব হিসাব করতেছি। তো আমার হচ্ছে এই অ্যাভারেজ কস্ট পার ইউনিটটা যেহেতু $15, এর থেকে আমার বেশি দামে সেল করতে হবে, বুঝছেন? হুম, হ্যালো? হ্যাঁ বুঝতে পারছি ভাইয়া। আর আর হচ্ছে টোটাল কস্ট তো অবভিয়াসলি যে মাউন্ট ভাই যেটা বললেন যে ওই যে এগুলো তো টোটাল কস্টের সাথে হিসাব হবে, তো টোটাল কস্ট আপনার কাছে চাই নাই যে মিনিমাম প্রাইস কতটুকু হবে, ওটা আপনি লিখতে পারেন যে এরকম এরকম, কিন্তু আমাদের এটা দেখাই দিতে হবে যে হ্যাঁ, মানে হচ্ছে যে আপনার মিনিমাম প্রাইস বলছে না, তাহলে কি মানে হচ্ছে আপনার, মানে আপনি মিনিমাম কত দামে সেল করবেন, তাই না? হ্যাঁ, তখন হচ্ছে আপনার ওটা হিসাব করে দেখাই মানে দিতে হবে। আপনার ভাই একটা হচ্ছে কমপ্লিট ইউনিট, আপনি কমপ্লিট ইউনিট আপনি অ্যাডাম কর্পোরেশনের কাছে কত ডলারে সেল করবেন মিনিমাম। হুম হুম তাহলে হুম আপনি যখন এইটা পেলেন, আপনি এভারেজ ম্যানুফ্যাকচারিং কস্ট আপনি এটা বলতে পারেন, এভারেজ হুম হুম হুম। ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট। তার কারণ এটার মধ্যে আপনার হচ্ছে ভ্যারিয়েবল কস্ট আর হচ্ছে যে এই যে আপনি লোগো প্রিন্টিং এর এই কস্ট আপনার অ্যাড হয়েছে। কিন্তু তারপরে যে আপনি মানে আপনি যে $18 আপনি যদি যোগ না করেন, এখন ভাই আপনার যেটা ফিক্সড কস্ট সেটা তো আপনাকে বেয়ার করতেই হবে। কারণ হ্যাঁ আপনি হ্যাঁ এটা হ্যাঁ করেন আর না করেন, এটা হ্যাঁ আপনাকে হ্যাঁ বেয়ার হ্যাঁ করতে হবে। এখন আপনি যদি বলেন যে না আমাকে মিনিমাম $15, তাহলে আপনি যদি মিনিমাম ধরেন আমি ধরেন $20 সেল করলাম, তাহলে তো ভাই আমার তো ফিক্স কস্টই উঠলো না। হ্যাঁ, ওইটা ওইটা ঠিক আছে। এখন আপনি যদি এমনি আমি যদি মানে আমি কেমনে লিখতাম এটা আমি আপনাকে বলতেছি, যে অ্যাভারেজ কস্ট পার ইউনিট $15 না, তো আমি তো সব রিলিভেন্ট কস্ট দিয়ে হিসাব করে করছি। তো আমি তখন অমনি লিখতাম যে রিলিভেন্ট কস্টের হিসাবে আমার $15 উপরে বেচতে হবে, কারণ এগুলো তো ফিক্সড, এগুলো তো আচ্ছা আমার ভাই, হিসাব তাহলে করি বা না আপনি করি কিছু চেঞ্জ আপনি আসতেছে। আপনি আপনি ছিলেন এভাবে একটু লিখতে পারেন কিনা, মানে জাস্ট একটা আইডিয়া আর কি, যে হ্যাঁ হ্যাঁ যেহেতু আমার পার প্রোডাক্টে ফিক্স কস্টটা ফিক্সড, তো এরপরে আমাকে হচ্ছে যে যেহেতু মানে মিনিমাম হুম মানে হুম এভারেজ কস্ট 15 ধরে হুম হুম এবং ওই মানে ফিক্স কস্ট বিবেচনা করে এর বাড়তি বিক্রি করতে হবে, হ্যাঁ মানে হ্যাঁ, ধরুন। অমনি অমনি লিখবেন আর কি, এটাই আচ্ছা, বুঝছেন? ঠিক আছে। কারণ ফিক্স কস্ট তো আপনার যে বেচার সময় ওই 18ই থাকবে, বুঝেন নাই? হুম, হুম, তো ঠিক আছে। তো মানে এই যে মেন কথা এর থেকে বেশিতে বেচবেন, শেষ কথা হলো এটাই, বুঝছেনই তো? জি। আর নাই এইগুলোই আছে, স্যারও এরকমই পড়াইছে, এখন স্যার কি অঙ্ক দিছে ওটা আমি জানি না, বাট মানে কনসেপ্ট এটাই, বুঝছেন? হ্যাঁ, স্যারেরও একটা হচ্ছে অঙ্ক ছিল, ওই আপনি লোগো প্রিন্টিং একটা অঙ্ক করেছিল স্যার, মনে আছে? মানে ঘুরে ফেরে একই রকমই, এখন উনি কোশ্চেন হুম, ঘুরে এলে এক কথা, কিন্তু হুম, হুম, কনসেপ্ট তো সব সেমই। এখন হচ্ছে আমরা যদি রিক্যাপ করি, আপনার ড্রপ অর অ্যাড এর ক্ষেত্রে কি হবে, সিম্পল জিনিস, যে আমরা কন্ট্রিবিউশন মার্জিনের সাথে কম্পেয়ার করব। যে ড্রপ অর অ্যাড আমরা যখন পড়ছিলাম, যে আপনার কন্ট্রিবিউশন মার্জিনের সাথে আপনি হিসাব করবেন, যে আমি ড্রপ করে দিলে আমার কন্ট্রিবিউশন মার্জিন যেহেতু হারাইতে হচ্ছে, ড্রপ করে দিলে কন্ট্রিবিউশন মার্জিন হারাইতে হচ্ছে, তাহলে আমি কতটুকটা গেইন করতে পারতেছি ওইটা হিসাব করব। যদি কম্পেয়ার করে দেখেন যে এটা বেশি বা কম, মানে এটা যদি ড্রপ করি $3 লাখ আমি হারাচ্ছি, আর যদি ড্রপ করার কারণে আমি কি কি জিনিস বাদ দিতে পারবো, ওটার কজ যদি ধরেন 4 লাখ আসছে, তাহলে আপনি 1 লাখ টাকা লাভে আছেন, তাহলে মানে আপনার ড্রপ করলে লাভ আছে। এটা হচ্ছে ড্রপ এন্ড অ্যাড এর আপনার মেকার বাই ডিসিশনটা হচ্ছে, আমরা সবকিছুতে রিলিভেন্ট কস্ট আগে বের করবো যাই থাকবে,
এই যে মেকার বায়ের ক্ষেত্রে আমি রিলেভেন্ট কস্টটা বের করে দেখবো যে আসলে ওর টোটাল কস্ট কত লাগতেছে। মেক করতে ওর এই জায়গায় ওর এত 34 লাখ লাগতেছে আর বাই করতে ওর 50 লাখ যাচ্ছে, তো আমি অবশ্যই মেক করব। আর এই যে যেগুলো রিলেভেন্ট ওগুলো দুইটার ক্ষেত্রেই আছে হিডেন, এই জন্য ওইটা আমরা মানে হিসাবে আনি নাই। আর হচ্ছে আমরা একসেপ্ট রিজেক্টে তো বললামই যে আপনার একসেপ্ট যখন করবেন আগে মানে পার ইউনিট আমরা সবসময় হিসাব করব সবকিছু। অঙ্কের সুবিধার জন্য আমরা পার ইউনিটে যখন হিসাব করছি আমরা দেখছি যে আমার ভেরিয়েবল কস্ট $80 আসে, কিন্তু যখন আমি একজনকে ওনার কাছে আমি ধরেন সেল করতে যাচ্ছি আমার কোনো মার্কেটিং কস্ট নাই, কারণ উনি নিজে আমার কাছে আসছে, আমার কোনো মার্কেটিং কস্ট করাই লাগে নাই। তো আমার হচ্ছে আসলে এখন ভেরিয়েবল কস্টটা আসে 70। তো আর যেহেতু উনি 100 টাকা দিতে চাচ্ছে, মানে আমার 30 টাকা আমি আমার বেনিফিটে আছে আমি, তো আমি অবভিয়াসলি ওনার কাছে সেল করতে পারবো। আর এটা এটা হচ্ছে একটা অঙ্ক। আর বলতে পারে আপনার মিনিমাম কত টাকাতে আপনার সেল করতে হবে, আগে ওটাতে বলে দিছে যে আমার এত টাকা দিব, আপনি আমার কাছে বেচবেন নাকি। তো তখন আমার দেখতে হবে কোনটা হচ্ছে আমার রিলিভেন্ট। আমরা সবসময় ফিক্সড যেগুলি থাকবে ওটা আমি ইরিলিভেন্ট হবে। শুধু এখানে হচ্ছে ইন্টারেস্টিং পার্ট যেগুলো অন্য অঙ্কে ছিল না, যে সেলিং কস্ট নর্মালি সবসময় রিলিভেন্ট হয়, শুধু এখানে ইরিলিভেন্ট কারণ হচ্ছে উনি আমার কাছে নিজে আসছে, সো আমার কোনো সেল করার জন্য কোনো কস্ট করা লাগে নাই। তো এই জন্য হচ্ছে আপনার ভেরিয়েবল কস্ট হচ্ছে 10। যেহেতু আমার 10,000 ইউনিট বেচতে হবে, তাহলে আমার $1,00,000 মতো খরচ হচ্ছে। আর আমি যেহেতু একটা মেশিন এটার জন্য কিনতেছি, ওটা যোগ করে দিব, তাহলে 1,50,000। তাহলে আমার 1,50,000 টোটাল খরচ হচ্ছে 10,000 ইউনিটের জন্য। তাহলে 1 ইউনিটের জন্য কত? 150, মানে 15 হচ্ছে আমার অ্যাভারেজ ইয়া। সো আমার ফিক্স কস্ট এগুলো যদি ওটার মধ্যে থাকে, আমার $15 উপরে বেচতে হবে। বুঝছেন? আচ্ছা ভাইয়া, ওই স্যার আমাদের ক্লাসে যে অঙ্কটা করাইছিল আমি এটা পাইছি 12/4 আর কি। হ্যাঁ, যদি দেখেন আর কি অঙ্কটা আমার কাছে ইয়া সলিউশনটাও আছে আপনি ইয়া করেন তাহলে যেটা কি জানি। করেছিল। আচ্ছা আমি একটু দিচ্ছি, হ্যাঁ হুম। একটু দেখেন এই ম্যাথটা একটু দেখেন। এই যে স্যার হচ্ছে যে এই ম্যাথটা পুরো ক্লাসে করাইছিলেন এইটা, আর এটা হচ্ছে আপনার সলিউশনটা হচ্ছে এখানে। আগে একটু হচ্ছে প্রশ্নটা একটু দেখেন, তারপরে আমি সলিউশনটা আমি একটু বের করতেছি। I recommended directly with হুম এখানে আপনার প্রশ্ন বলছে যে হচ্ছে হোয়াট ইজ দ্য ফিনান্সিয়াল অ্যাডভান্টেজ অফ ডিসঅ্যাডভান্টেজ। হুম হ্যাঁ হ্যাঁ বুঝছি কোশ্চেনটা। আচ্ছা এইটা হচ্ছে যে তার হচ্ছে সলিউশন ছিল ইনক্রিমেন্টাল, এই যে এটা। হ্যাঁ, মানে তিনি এভাবে করাইছিলেন আর কি, যে আপনার হচ্ছে যে সেলিং প্রাইস, তো এখানে হচ্ছে দেওয়াই আছে যে এটা, হ্যাঁ 179, পাশের ওইটাই সলিউশন। এটা না? হুম হুম হুম। আচ্ছা না, দাঁড়াও একটু দেখে নিই। 179 ইনক্রিমেন্টাল রেভিনিউ, এগুলো কি দেওয়া আছে এখানে যে ইনক্রিমেন্টাল রেভিনিউ? হুম হুম হুম, দেওয়া আছে, দেওয়া আছে দেখতেছি। কোশ্চেন মনে হয়, হ্যাঁ। আচ্ছা এটা হচ্ছে আপনার R20 তে। হ্যাঁ আচ্ছা এই যে দেখেন Yes, এই হুম, most of the manufacturing overhead fixed, unaffected by variation is produced. আচ্ছা তাহলে manufacturing overheadটা আপনি relevant. However, $4 of the variable is variable with respect to the number of base rates. আচ্ছা মানে এটা হচ্ছে ভেরিয়েবল, মানে এটা হচ্ছে আপনার রিলিভেন্ট। মানে যে ম্যানুফ্যাকচারিং ওভারে যে $20 এটা কোনো কাজ নাই, আচ্ছা বুঝছেন? ও বলে হুম, দিছে কোশ্চেন এটা ফিক্সড, মানে এটা আপনার সবসময় থাকবে, তার এটা ইরিলিভেন্ট। আর বলছে কিন্তু $4 আছে আপনার, ওটা হচ্ছে আপনার জয়টা বানাবেন তো ওটার উপর ডিপেন্ডেন্ট, মানে এটা কি মানে ভেরিয়েবল এই এই ভেরিয়েবল। হলো আপনার 20-এর মধ্যে 4, মানে $4 আমার হচ্ছে মানে ডিপেন্ড করবে, আর হচ্ছে হ্যাঁ বাকি মানে 16টা $16 বাদ। মানে বুঝছেন? করি আর না করি। হ্যাঁ আচ্ছা আচ্ছা হ্যাঁ 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 এটাই বলছে, আর তো কিছু নেই। হ্যাঁ হ্যাঁ
আর তো বাকি আপনার ডাইরেক্ট মেটেরিয়াল ডাইরেক্ট লেবার তো এই অবভিয়াসলি যে আপনারই। আপনার এই ডিরেক্ট ম্যাটেরিয়ালে ওই যে আপনার $2 মনে হয় অ্যাড হয়েছে না, আমি যদি ওই যে $250 আমি যদি যে মানে পারচেস করি ওই একটা টুলস আমি যদি পারচেস করি আর কি, তাহলে হ্যাঁ আমার আমার হচ্ছে আপনার $2 করে অ্যাড হয় ওই যে আপনার ডিরেক্ট ম্যাটেরিয়ালে, তাই না? হ্যাঁ 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 আচ্ছা, আর আপনার ডিরেক্ট লেবার তো আপনার হচ্ছে যা আছে তাই থাকবে, তাই না? যাই মানে আছে তাই। 35 থাকবে। হ্যাঁ, আর হচ্ছে যে আপনার ওই ভেরিয়েবল ওভারহেডে আমার হচ্ছে যে 4 করে হচ্ছে আপনার ডিপেন্ডেন্ট, আর বাকিটা আমার বাকিটা হচ্ছে- হচ্ছে আপনার কোনো কাজ নাই, বুঝছেন? তাহলে আমি এটা খরচ করলাম, আমার হচ্ছে 250 কি আসলো কস্ট অফ স্পেশাল গুড, এটা এটা মানে এটা বানাইতে হচ্ছে আপনার একটা মেশিন কিনা লাগছে হয়তো, এটা বলে দিছে কোথাও কোশ্চেনে। হ্যাঁ, এই যে আপনার স্পেশাল গুড এই যে এখানে বলা আছে, হ্যাঁ হ্যাঁ $250 এটা। হ্যাঁ, 250 বলা আছে। হ্যাঁ, তো আপনি যে পুরো সবই হিসাব করবেন তাহলে আপনার কত আসছে 2950, ঠিক আছে? হ্যাঁ 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 এটা আপনার টোটাল। এখন আপনি যদি এটা বেচেন 100 কত বলছে 100 কোনো এই যে এটা 169.95, হ্যাঁ এটাতে যদি বেচেন 20টা তাহলে আপনার কত আসে 3300, তাহলে আপনার কি অ্যাডভান্টেজ না, বুঝছেন তো? আচ্ছা ঠিক আছে, তার মানে আমার এখানে যেটা আছে হুম হুম। এই যে আপনার 149 এটা কোনো কাজ নাই, এটা ও এমনি নরমালি বেচে 190 টাকা দিয়ে ধরেন। এখন হচ্ছে একজন এসে আপনাকে বলছে যে আমি 170 টাকা দিব, আর হচ্ছে আমার ফিক্সড ডাইরেক্ট ম্যাটেরিয়াল কস্ট $2 প্রত্যেক ইয়াতে বাড়ছে, কোশ্চেনে বলে দিছে। তো আপনার ডাইরেক্ট ম্যাটেরিয়াল আগে ছিল 84 একটার জন্য, তাহলে এখন হয়ে গেছে কত 86। হুম। আর হচ্ছে ডাইরেক্ট লেবার তো জীবনে চেঞ্জ হবে না 45, আর ম্যানুফ্যাকচারিং ওভারহেড 20 এর মধ্যে বলছে যে শুধু $4 হচ্ছে আপনার ভ্যারি করে, আর বাকিটা হচ্ছে ফিক্সড। আমরা জানি ফিক্সড সবকিছু ইররিলেভেন্ট, তো ভ্যারিয়েবলটা আমার শুধু 4 হিসাব করবো। তার যেহেতু পার ইউনিট এটা হিসাব, তো আমি যদি 20টা ব্রেসলেট নেই তাহলে আপনার টোটাল হিসাব কত আসে দেখেন, এই যে 2000। আর আমি এই যে অঙ্কটা করছিলাম ওটা কিন্তু আমি শুধু পার ইউনিটের হিসাবে করছি, বুঝছেন? একই কথা। এখানে ওই যে আপনার পারে ইউনিটটাকে হ্যাঁ, জাস্ট ওরা পুরোটা বের করে দিছিল, দরকারও নাই এই হিসাবে আর কি, বুঝেন নাই? তো এটা একই কথা। তো আর হচ্ছে কস্ট অফ স্পেশাল রুলস তো আমরা জানি ফিক্স কস্ট, ওইটা সব মিলে ওরাদের আসছে খরচ 2950 টাকা খরচ হয়েছে, বুঝছেন? আর হচ্ছে বেচবে যখন $170 দিয়ে 20টা, তাহলে ও কততে বেচতে পারবে 3399 টাকায়, তাহলে ওর কত টাকা লাভ হয়েছে? এই যে 490। ঠিক আছে, গট ইট। একই ভাই, ঘুরে ফিরে তো একই মনে হচ্ছে সবই। ঠিক আছে ঠিক আছে, আমি যাই। ঠিক আছে ভাই, ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ ভাই। ঠিক আছে, ঠিক আছে আল্লাহ হাফেজ। ঠিক আছে ভাই, এটা হচ্ছে আপনি হলো ইয়া করে দেন, ক্লোজ করে দিয়ে এই রেকর্ডিংটা দিয়ে দাও। একে দিয়ে দিন, আবির ভাই একে দিয়ে দিন। ওকে, ঠিক আছে ভাই, ধন্যবাদ আপনাকে। আল্লাহ হাফেজ। হ্যাঁ, আল্লাহ।